তো আমাদের লাস্ট ক্লাসে আমরা হচ্ছে কি দেখছিলাম? লাস্ট ক্লাসে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের লেখার যেই সিস্টেমগুলো সেগুলো জাস্ট দেখছিলাম, তেমন কিছু না। তো যেখানে আসলে কিভাবে কনসোল লক করতে হয়, বা আমাদের ডম প্রপার্টিজ নিয়ে একটু কথা হয়েছিল, তাই না? ডমের বিষয় নিয়ে একটু কথা হয়েছিল। আর এরপরে কথা হয়েছিল কি, কনসোল নিয়ে কথা হয়েছিল, যে ব্রাউজারের কনসোল কিভাবে আমরা ইউজ করব। পাশাপাশি স্ক্রিপ্ট কিভাবে ব্রাউজারে কাজ করে, বা স্ক্রিপ্ট আমরা আসলে কোথায় কিভাবে লিখি, এই বিষয়গুলো ছিল আমাদের লাস্ট ক্লাসের সেশন। এই জায়গায় কারো কোনো প্রশ্ন থাকলে বললেন, আবার কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করার থাকে, যেহেতু নতুন টপিকস বুঝতে না পারলে আমাকে বলতে পারেন। যে ডম বুঝিনি বা কনসোল লগ বা স্ক্রিপ্ট কিভাবে লিখে, এই জিনিসগুলো যদি না বুঝেন, কারণ আমাদের আজকের ক্লাসে লাগবে এই টপিকস গুলোই, বা এই কনসেপ্ট গুলো আমাদের আজকের ক্লাসে লাগবে আর কি। আলোচনার দরকার আছে নাকি শুরু করব? আচ্ছা, শুরুই করি তাহলে। হ্যাঁ, আজকে যে টপিকস, সেই টপিকসটা আজকে আমরা শুরু করব। ওকে, তো আমাদের প্রজেক্টটাতে আমরা একটু যাই। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা ছিলাম কোন ফোল্ডারে জানো? ব্যাচ 225। আমি কি এই পিসি দিয়ে ক্লাস নিছিলাম, নাকি আমার আরেকটা পিসি দিয়ে ক্লাস নিছিলাম? HTML CSS মনে আছে আপনাদের কারো? শুনতে পাচ্ছেন আমার কথা? Yes. জি ভাইয়া শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? জি। আচ্ছা, আমি জাস্ট এখানে একটা ইন্ডেক্স ফোল্ডার নিই। আমাদের বেশি লাগবে না, ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা জাস্ট ফোল্ডার নিলাম, অন্য কিছু নেওয়ার দরকার নাই, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব। এবং আমরা আমাদের এই ফোল্ডারটাকে ওপেন করব এখানে। আচ্ছা, তো ইন্ডেক্স ডট এইচটিএমএল আমরা আমাদের ফার্স্ট HTML5 এর স্ট্রাকচারটা নিয়ে আসি। তো আমরা স্ক্রিপ্ট কোথায় লিখবো বলেন তো? লাস্ট ক্লাসে যেটা বলছিলাম, কোথায় লিখবো স্ক্রিপ্ট আমরা? বললেন, স্ক্রিপ্টটা আমরা কোথায় লিখবো? দেখেন, আমি আবার রিপিট রিপিট করি, আমাদের অবশ্যই স্ক্রিপ্টটাকে নিচে রাখতে হয়। হ্যাঁ, যেহেতু জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো আস্তে আস্তে ইন্টারপ্রেট হয়, আস্তে আস্তে লোড হয়, সো এটাকে অলওয়েজ একদম আমরা আমাদের সকল কোড লেখার পরে, HTML কোড লেখার পরে একদম ফাইনালি লিখবো। অথবা আমরা কি করতে পারি, আমাদের এক্সটার্নাল একটা ফাইলও কিন্তু নিতে পারি, script.js নামে। এবং সেটা আমরা কি করতে পারি, আমাদের এখানে লিঙ্ক আপ করে, এখানে লিঙ্ক আপ করে, এটাও লাস্টে লিঙ্ক আপ করবেন। লিঙ্ক আপ করেও কিন্তু আমরা আমাদের কাজগুলো করতে পারি, তাই না? এই হচ্ছে বিষয়। তো ফাইনাল ক্লাসে বা লাস্ট ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখছিলাম স্ক্রিপ্টের, আমি ইন্টারনালি কাজ করতেছি, সমস্যা নাই তো নাকি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম ইসলাম। আমরা আমাদের ইন্টারনাল ফোল্ডারেই কাজ, মানে ইন্টারনাল ফাইলের মধ্যেই কাজ করি, নাকি আলাদা ফাইল করে কাজ করবো, কোনটা? এভাবে স্যার করি। এক্সটার্নাল। এক্সটার্নাল থাক, আপাতত এটাই করি, পরে এক্সটার্নাল দেখাবো নি। একই জিনিস, একই জিনিস। ঠিক আছে, আগে এক্সটার্নাল আমরা ইন্টারনালি করে আসি, কারণ আমাদের কিছু HTML নিয়ে কাজ করবে এখানে। এবং এখানে দেখা যাচ্ছে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের কোডগুলো এক্সিকিউট করবো আর কি, এই কারণে। হ্যাঁ, তো দেখেন, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে কি দেখছিলাম মনে আছে? আমরা যদি কনসোলে কোনো কিছু লক করতে চাই, কি লিখবো? কনসোল ডট লগ। কনসোল ডট লগ। এবং কনসোল ডট লগ করে একটু চেক করে দেখে আসি যে ঠিকঠাক কাজ করছে কিনা, তাই না? আবার টেস্ট এক্সিক লিখে, টেস্ট। ওকে, জাস্ট লিখলাম। এবং আমরা আমাদের প্রজেক্টটাকে রান করে দেখে আসি যে কনসোল এটা কাজ করতেছে কিনা। ওকে, আমাদের ডকুমেন্ট, তাই না? এটা ডকুমেন্ট। আমরা ইন্সপেক্টে যাই এবং এই যে কনসোল, এই যে কাজ করে, আমাদের কনসোল কিন্তু কাজ করতেছে। আমরা এটাকে সাইড বাই সাইড রাখি বোঝার সুবিধার্থে, এই পাশে রাখলাম। টেস্ট। আমরা যদি আমাদের ডকুমেন্টে কোনো কিছু লিখতে চাই তাহলে কি করব বলেন তো? কনসোল ডট তো লিখলাম, ডকুমেন্টে যদি কোনো কিছু লিখতে চাই কি করতে পারি, কি লিখবো? ধরেন আমরা আমাদের ব্রাউজারের, এই যে আমাদের ডকুমেন্ট, এটা ডকুমেন্ট না, যেখানে HTML কোড, মানে HTML এর যেখানে লিখতে হয় আর কি। এই ডকুমেন্টে যদি কোনো কিছু লিখতে চাই, বলছিলাম মনে নাই আপনাদের, ডকুমেন্ট লিখতে হয়, ডকুমেন্ট ডট। ডট কি করবেন, ডকুমেন্টে কোনো কিছু লিখবেন।
সো লেখার জন্য একটা ফাংশন কিন্তু আছে, বিল্ট ইন ফাংশন, যেটা যার নাম হচ্ছে রাইট। আমি আজকে কাস্টম ফাংশন নিয়ে আলোচনা করব। এগুলো বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন ফাংশন যেগুলো আগে থেকে জাভাস্ক্রিপ্ট তৈরি করে রাখছে। যেমন রাইট মানে কি, কোনো কিছু লেখার জন্য ডকুমেন্ট ডট রাইট, যে আচ্ছা আমি স্যার, একটা ডকুমেন্টে কথা কিছু ছিল। লিখতে যাচ্ছি। হ্যাঁ। জাভা স্ক্রিপ্টের একটা ছোটখাটো একটা রোড ম্যাপ হলে এটা ধরে ধরে শিখতে পারতাম, কোনটার পর আমরা কি শিখতেছি এটা বুঝতে পারতাম। মানে ইয়েটা, ওই মডিউলটা। জি জি। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব, আমি বানাতে হবে তাহলে, একটু বানাবো নি, হ্যাঁ বানিয়ে দিব নি। আপনার কাছে আগে থেকে নাই এটা? আছে, বাট বুঝবেন না, ওটা একটু অ্যাডভান্স, বুঝছেন। আছে, এর আগে আমি যে ইউটিউবে টিউটোরিয়াল দিয়েছিলাম না, তার মধ্যে করছিলাম, বাট ওটা আপনাদের দিতে যাচ্ছে না। ওটা আপনার বুঝবেন না, একটু হার্ড লাগবে। ওকে, এটাই আমি এখানে যেটা দেখাচ্ছি, এটা অনেক ভেঙে চলে দেখাবো ইনশাল্লাহ, সমস্যা নেই, দেখেন। হুম। তো এই যে ডট রাইট, এটা কি? এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। ফাংশন কিভাবে লিখতে হয় দেখছেন? ফাংশন নেম, দেন হচ্ছে এই যে দুইটা কোটেশন দিতে হয়। আমি ফাংশন নিয়ে অনেক আলোচনা করব, বাট এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন? আমার জি এইটা স্যার। হচ্ছে ডকুমেন্ট, আমাকে রেসপন্স করেন, রেসপন্স না করলে কিন্তু কিচ্ছু বুঝবেন না। এইটা হচ্ছে আমাদের ডকুমেন্ট, আমি চাচ্ছি ডকুমেন্টে সামথিং রাইট করব, কিছু লিখবো। তো তার জন্য কি করবো, ডকুমেন্ট ডট রাইট। ওকে। তো এই রাইটের ভিতরে গিয়ে যদি আমি কিছু লিখি, দেখি কাজ করে কিনা, টেস্ট লিখলাম সিম্পল। লিখার পরে যাই যে কাজ করে আসে। আমি কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখছি, এইচটিএমএল সিএসএস কিচ্ছু দিয়ে লিখিনি। ওকে, দেখা যায়, জুম করি একটু। জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। নাইস। এই যে আমরা একটু, ওকে, জুম করলে এটাও জুম হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, দেখা তো যাচ্ছে। তো দেখেন, আমরা কিন্তু কনসোলেও লিখতে পারি, চাইলে ডকুমেন্টেও লিখতে পারি। ওকে, কনসোল এবং ডকুমেন্ট দুই জায়গাতেই আমরা লিখতে পারি। আর ওই সিস্টেম আছে, আমরা চাইলে আমাদের টার্মিনালেও আমরা কোনো কিছু কনসোল লগ করে দেখতে পারি। হয়তো আমার এই পিসিতে নোট ভার্সনটা নাই, বুঝছেন, দেখে আসি, একটু ট্রাই করি, লাইক সিএমডি তে একটু গিয়ে দেখে আমার পিসিতে নোট জেস আছে কিনা। নোড হাইফেন হাইফেন ভার্সন নাই, নোড নাই। নোড ইনস্টল করে নিলে আমাদের কনসোলেও কাজ করবে, এটা দেখা দিব না অন্য সময়। একটু ইনস্টলেশন করতে হবে, নোড জেসটা ইনস্টল করতে হবে। তো স্যার আমার নর্মালি করা আছে। খোলা আছে, তাহলে একটু ট্রাই করেন। ওকে, ট্রাই করেন, আমি দেখা দিব না। তো স্যার স্যার, নর্মালি, আমাদের ডকুমেন্ট আমরা হুম, টেস্টটা লিখলাম। আমরা যে হ্যাঁ, কনসোল ডট লগ এর মধ্যে যে আমরা ওই যে ইন্সপেক্ট থেকে যে দেখতে পাই এই হ্যাঁ, এই যে ডকুমেন্ট ডট রাইট, এই যে হ্যাঁ, টেস্টটা যেটা লিখলাম এটা কি আমাদের কনসোলে দেখা যাবে ইন্সপেক্টর যে? ডকুমেন্ট ডট রাইট এটাই কনসোলে, হ্যাঁ দেখা যাবে না কেন, অবশ্যই যাবে, অবশ্যই যাবে, কোনো সমস্যা নাই। আপনি কি যাচ্ছেন, ধরেন কনসোল লগে, কনসোল ডট লগে আপনি কি করবেন, মানে ডকুমেন্ট ডট রাইটে যেটা লিখছেন ওটা লিখবেন, তাই তো? না স্যার, আমি ওইটা বলি না, বলতে চাচ্ছি যে কনসোল ডট লগ এর মধ্যে আমরা যেটা লিখবো সেটা আমাদের ব্রাউজার ইন্সপেক্ট থেকে আমরা ওই হ্যাঁ, যে হ্যাঁ, অ্যাক্সেস করা ইন্সপেক্ট যাবে, থেকে অ্যাক্সেস করা যাবে, অ্যাক্সেস করা যাবে, অ্যাক্সেস করতে আমরা পারবেন, দেখতে পাবো। দেখতে পারবেন, অ্যাক্সেস করা যাবে। ঠিক আছে, অ্যাক্সেস করা যাবে, দেখবেন, সমস্যা না, আস্তে ধীরে দেখবেন, আমি দেখাবো। তো এতটুকু বিষয় আশা করি মোটামুটি সবাই ক্লিয়ার নাকি, যে আমরা কনসোলেও কিছু লিখতে পারছি, ডকুমেন্টেও কিছু লিখতে পারছি, রাইট? নাইস। জি এখন কথা হচ্ছে, আমরা তো মোটামুটি আমাদের যদি কোনো একটা এইচটিএমএল এখানে লিখি, আমি লাস্ট ক্লাসে একটু হলো আইডিয়া দিছিলাম। লাইক ধরেন এখানে আমি একটা হেডিং নিলাম, দিস ইজ হেডিং, রাইট? একটা হেডিং নিলাম আমি, দিস ইজ হেডিং। এখন আমি চাচ্ছি আমি দিস ইজ হেডিংটাকে আমি অ্যাক্সেস করব, কি দিয়ে? আমার কনসোল দিয়ে অ্যাক্সেস করব, কনসোল দিয়ে অ্যাক্সেস করব। ঠিক আছে। তো নর্মালি যদি এখন আমি যাই, দিস ইজ হেডিং শো করছে, তাই না? শো করছে তো। বাট আমি যদি মনে করি আমি আমার জাভাস্ক্রিপ্টের কনসোলে এই জিনিসটাকে অ্যাক্সেস করব, পারবো না? আমি লাস্ট জি ক্লাসে পারা দেখাইছিলাম। যায়। জি প্রথমত এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, লাস্ট ক্লাসে ডমের যেই কনসেপ্টটা আমি দিয়েছিলাম, কনসেপ্টটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট যেটা করে, প্রত্যেকটা লাইনকে এক একটা এলিমেন্ট হিসেবে কাউন্ট করে। প্রত্যেকটা লাইনকে কি হিসেবে কাউন্ট করে, একটা এলিমেন্ট হিসেবে কাউন্ট করে। এবং জাভাস্ক্রিপ্টে যখন সে ইন্টারপ্রিট করে, প্রত্যেকটা লাইনকে সে ভেঙে ভেঙে নিজের মতো করে নেয় আর কি। তো সেই ক্ষেত্রে বডির ভিতর আপনি এই হেডিং ওয়ান লিখছেন, এটা একটা এলিমেন্ট। এবং এই এলিমেন্টকে আপনি যদি অ্যাক্সেস করতে চান, আমরা কি করতে পারি? বিভিন্ন রকমের বিল্ট ইন যেই ফাংশনগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি, তাই না? তো প্রথমত আমরা যদি এই হেডিংটাকে ধরতে চাই, অনেকগুলো ওয়ে রয়েছে। আমি এগুলো আপনাদের একটু এখানে নোট ডাউন করি যে কি কি ভাবে আমরা ধরতে পারি। যেমন এখানে একটা অপশন আছে, গেট এলিমেন্ট বাই আইডি। ধরেন আপনার এই যে হেডিং, এর আগে আমরা কি ইউজ করতাম, ক্লাস নেম ইউজ করতাম না?
করতাম কিনা? জি। সেম ভাবে জাভাস্ক্রিপ্ট নিয়ে যেহেতু কাজ করতে যাচ্ছি, আমাদের এখানে আইডিও আমরা ইউজ করবো এবং ইউজ করতে হয়। ক্লাস এবং আইডির কনসেপ্ট তো জানেন, যে সিএসএস এটাকে ধরা যায়, জানেন তো। ক্লাসকে অ্যাক্সেস জি। করার জন্য আমরা যেমন কি ডট ইউজ করি, আইডি কে অ্যাক্সেস করার জন্য কি ইউজ করি, হ্যাঁ। হ্যাশ ইউজ করি। নাইস। তো এক্স্যাক্টলি আমি যখন এই এইচ 1 লিখছি, আমি কিন্তু এখানে চাইলে একটা আইডিও পাস করতে পারি। ধরেন আইডির নামটা কি দেয়া যায়, নাম দিলাম আমাদের, সিম্পল দিলাম, ধরেন টাইটেল দিলাম, একটা আইডির নাম দিলাম টাইটেল। ওকে। তো আমি যেটা করতে পারবো, এই আইডি ধরে এই এলিমেন্টটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। তো তার জন্য একটা বিল্ট ইন ফাংশন আছে যার নাম কি গেট এলিমেন্ট। গেট এলিমেন্ট বাই কি আইডি। ঠিক আছে, গেট এলিমেন্ট বাই আইডি, এরকম একটা কি আছে, ফাংশন আছে। তবে এটা আমরা কোথায় থেকে অ্যাক্সেস করতেছি সেটা কিন্তু আগে লিখতে হবে। কোথায় থেকে অ্যাক্সেস করতেছি বলেন তো? এটা অ্যাক্সেস করতেছি কিন্তু জাভাস্ক্রিপ্ট কোথায় থেকে? ডকুমেন্ট ডকুমেন্ট থেকে। থেকে। ডকুমেন্ট থেকে আমাদের এই টোটাল এটা কিন্তু ডকুমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু টোটালি ডকুমেন্ট। এই জন্য বললাম লাস্ট ক্লাসের এই কনসেপ্ট গুলো ছিল এইগুলা। তো আমরা ডকুমেন্ট থেকে কোন একটা এলিমেন্টকে অ্যাক্সেস করব, তাই না? সো আপনি এখানে লেখেন ডকুমেন্ট থেকে, মানে ডট গেট এলিমেন্ট। কি দিয়ে ধরবেন, অনেকগুলো অপশন আছে এখানে দেখছেন, গেট এলিমেন্ট বাই আইডি, দেন অপশন আছে কি দেখেন, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, গেট এলিমেন্টস বাই শুধু নেম, গেট এলিমেন্টস বাই এটা কি ট্যাগ নেম, এলিমেন্টস বাই ট্যাগ নেম, কুয়েরি, মানে আরো অনেকগুলো অপশন আছে আর কি। তো আমরা কি দিয়ে অ্যাক্সেস করতে যাচ্ছি? অবশ্যই আইডি দিয়ে, এই যে ফার্স্ট অপশন গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, যেহেতু এটা একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন জাভাস্ক্রিপ্টের, সো অবশ্যই যে এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিবেন আর কি। ডান। এখন আমাকে বলে দিতে হবে যে ডকুমেন্টের কোন আইডিটাকে আমি ধরতে চাচ্ছি, কারণ আমার এখানে মাল্টিপল আইডি থাকতে পারে না, পারে কিনা? ধরেন আইডি নামে, যদি আইডি নামে অনেকগুলো থাকে না, আইডি একটা ইউনিক, একটা ডকুমেন্টে একটা আইডি থাকবে, মাল্টিপল থাকবে না। ঠিক আছে, তারপর বললাম যে থাকতে তো পারে। তো এই জন্য এখানে আমাদের বলে দিতে হবে যে কোন আইডিটা আমরা ধরতে যাচ্ছি। কি লিখবো এখানে? টাইটেল। H1। এই টাইটেল, আচ্ছা, টাইটেল, আইডি, আইডি আইডি, নেম যদি আইডি নেম যদি একই হয় তাহলে কি আমরা আইডি যেটা। নেম একই রাখবেন না, আইডি অলওয়েজ ইউনিক। ক্লাসে কখনো মানে দুইজন ব্যক্তি একটা রোল হয়, বলেন? না। হয় না। তো আইডি অলওয়েজ ইউনিক। এই যে টাইটেল নামে আইডি নিলেন, এই আইডি আপনি আর কোথাও ইউজ করতে পারবেন না, এই একটাই। ওকে, যদি ইউজ করেন ডিজাইনে সেম হয়ে যাবে। ওকে, আইডি অলওয়েজ ইউনিক। এই লাইনটা বলেন বুঝতে পারছেন কিনা? ডকুমেন্ট থেকে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমি টাইটেলটাকে ধরলাম, টাইটেলের মধ্যে আছে আমাদের হেডিংটা। ক্লিয়ার সবাই? জি। নাইস। এখন আমি যদি এইটাকে কনসোলে দেখতে চাই, বলেন তো আমি কি করব তাহলে? কনসোলে যদি পাস করতে চাই কি করতে পারি? সিম্পল, চিন্তা করেন। কনসোল ডট লগ। কনসোল, কনসোল ডট লগ, লগের মধ্যে আমি কি করব? আমি সিম্পল এই জিনিসটাকে যদি পাস করে দিই এই যে লগের ভিতরে, যাবে না? যাবে। যাবে কিনা? অবশ্যই যাবে। এই যে দেখেন আমি এখানে দিয়ে দিলাম, কোথায় দিলাম, কনসোল ডট লগ এর ভিতরে দিয়ে দিলাম। ঠিক আছে। তো আমি যদি আমাদের এখন এখানে যাই, দেখেন তো ধরা যায়, ধরা যায়, আসছে। এই যে, জি। এই যে এই সনটাকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারতেছি। মানে ইয়া ভাই এটাই বলতেছিলেন নাকি, যে এখানে আমরা যেটা লিখবো এটা এখানে ধরা যাবে কিনা, এটাই নাকি? স্যার জি। এটাই বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, ধরা যাবে। তো সিম্পল, আমরা হচ্ছে এই যে যতটুকু দেখলাম এতটুকু তো কোনো কনফিউশন নাই নাকি, এই যে ধরাধরি। আপনি যদি ভাই ধরাধরি করতে পারেন, মানে এই যে জাভাস্ক্রিপ্টের এলিমেন্ট গুলোকে যদি ধরতে পারেন, ধরেন আপনার জাভাস্ক্রিপ্ট এক ধাপে এগিয়ে গেলেন আর কি। ওকে, কারণ আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে ধরবেন আর স্ক্রিপ্টের ভিতরে গিয়ে ওটাকে আপনি সাইজ করে ফেলবেন, সব করা যাবে। আপনি এটাকে কালার দিবেন, এটাকে ছোট বড় করবেন, ধরেন কেউ ক্লিক করলে বড় হবে, কেউ ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে, সব করা যাবে। এভরিথিং ক্লিয়ার। তো এই যে ডিজাইনটা এতটুকু, জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। হ্যাঁ, না ডিজাইন তো জাভাস্ক্রিপ্টে করা হয় না। জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করতে আমি একটু পরে বোঝাবো। ডিজাইন অলওয়েজ এইচটিএমএল সিএসএস দিয়েই করবেন, বাট জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করবেন, যেটা এইচটিএমএল সিএসএস পারে না ওইটা আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করবেন। কেমন হতে পারে, লাইক আমি ধরেন যাই,
ধরেন ফেসবুকে যাই, একটু দেখে আসি আপনাদের কেন জাভাস্ক্রিপ্ট শিখতে হবে দেখেন। ধরেন এইখানে আমি কি দিলাম, লাইক, ক্লিক করলাম, দেখেন তো চেঞ্জ হয়ে যাচ্ছে না? হচ্ছে, চেঞ্জ হচ্ছে। লাইক দিলে চেঞ্জ হচ্ছে না? না, লাইক দিলাম, এখানে কত হলো? ইউ অ্যান্ড 11 আদার্স, মানে এখানে এক বাইরে গেল না? এই যে আমি জাভাস্ক্রিপ্টে এখানে এসে কি করলাম, তারপরে লাইক বাটনটা গ্রিন কালার হয়ে গেল। হ্যাঁ এখানে আমি ধরেন হ্যাঁ গ্রিন কালার হয়ে গেল। দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন ক্লিক করার পরে? আমি কিন্তু একটা ইন্টারেকশন করতেছি, ইন্টারেকশন না, তো এই যে ইন্টারেকশন করতেছি। আপনি দিচ্ছেন, তারপর এখানে একটা হ্যাঁ, গণনা হচ্ছে। হ্যাঁ গণনা হচ্ছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, পাশে সার্ভার সাইডেও চলে গেছে ইনফরমেশন। বুঝতে পারছেন, অনেক কিছু হচ্ছে এখানে একটা ক্লিক করে। তো যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, যখন ব্রাউজারে একজন ইউজার আসে, এই ইউজার অনেক কিছু এখানে করে। কি কি করে? যেমন আমি বর্তমানে হচ্ছে মাউসের বাটন কি করতেছি, স্ক্রল করতেছি না? হুম, স্ক্রল জি। করতেছি কিনা? এই যে স্ক্রল করতেছি, এই স্ক্রল, এই স্ক্রলটাকেও আপনি বলতেন জাভাস্ক্রিপ্টে মেনটেন্স করতে হয়। এই যে স্ক্রল করতেছি, স্ক্রল করলে আমার অনেক কিছু এখানে ধরেন আসতেছে, এগুলোকে বলা হয় এক একটা ইভেন্ট। ইভেন আমি ধরেন এখানে ক্লিক করতেছি, এটা একটা ইভেন্ট, একটা ইভেন্ট আর কি, ইভেন্ট বলা হয় এগুলোকে। ওকে, আমি হচ্ছে এখানে একটা কমেন্ট করলাম, মানে আমি যা করছি ব্রাউজারে গিয়ে এই সব কিছু একজাক্টলি কি করতে হয়, এগুলোকে বলা হয় মানে জাভাস্ক্রিপ্টে ইভেন্ট বলা হয়, হয়ে থাকে আর কি। হ্যাঁ, ইভেন্ট বলা হয় এগুলোকে। আপনি ধরেন এখানে কোনো কিছু লিখছেন, যেমন আমি এখানে ধরেন লিখছি, সামথিং লিখছি আমার ব্রাউজারে, এটাও একটা ইভেন্ট আর কি। ওকে, তো নর্মালি জাভাস্ক্রিপ্ট এই কাজগুলো করে, যে আপনি কিছু লিখছেন, আপনি একটা ইন্টারাকশন করতেছেন, এই কাজগুলো। তো এইচটিএমএল সিএসএস তো এটা করতে পারে না, পারে? পারে না, এইচটিএমএল সিএসএস জাস্ট ডিজাইন করে দিবে। তো বুঝতে তো পারছেন নাকি? সিম্পল, কিভাবে আমরা ধরতে পারি। লাস্ট ক্লাসের টপিক এটা কিন্তু আমি আবারও রিপিট করতেছি আপনাদের জন্য, এগুলো লাস্ট ক্লাসে আমি দেখাইছি। আচ্ছা, এখন আসেন, আমি আপনাদের যে কনসেপ্টটা এখন দিব, আমরা একটু কনসোল লগ থেকে বের হয়ে যাই। বের হলাম, বের হলাম। ওকে, ডকুমেন্টে গেট এলিমেন্ট বাই আইডি টাইটেলটাকে আমি ধরলাম। আমি আপনাদের সাথে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেরিয়েবল কনসেপ্ট। খুব ইজি একটা টপিকস, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উইদাউট ভেরিয়েবল কনসেপ্ট ছাড়া আমরা আসলে প্রোগ্রামিং এ কাজ করতে পারবো না। মানে এক কথায় বলা যায়, আমি কি লাস্ট ক্লাসে ভেরিয়েবলের কোনো কথা বলছিলাম আপনাদের সাথে? ভেরিয়েবলের কোনো কনসেপ্ট আমি দিয়েছিলাম আপনাদের? না স্যার, মনে হয়নি। স্যার ডাটা টাইপ দিয়ে বলছি। ডেটা টাইপ নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, ডেটা টাইপ। তো ঠিক আছে, দেখেন ভেরিয়েবল জিনিসটা কি, ভেরিয়েবল মানে কি বলেন তো? ভেরিয়েবল, চলক বুঝি। হুম, চলক। চলক, হ্যাঁ নাইস, চলক। চলক বা যেই মানগুলো আসলে পরিবর্তনশীল, তাই না? হুম। পরিবর্তনশীল মান। ধরেন আপনি আপনার ব্যাংকে টাকা রাখছেন, এখন এই ব্যাংকের টাকা কি ফিক্সড? অলওয়েজ একই থাকবে? আপনি টাকা বের করবেন, টাকা মানে ক্যাশ ইন করবেন, ক্যাশ আউট করবেন, তাই না? অনেক কিছু হবে না? তো ধরেন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট। এখন আপনি যেটা করতেছেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ধরেন 500 টাকা রাখছেন, এখন আপনি কিছুক্ষণ পরে গিয়ে আরো ধরেন 500 টাকা ডিপোজিট করলেন। আপনার অ্যাকাউন্টে কি হওয়া উচিত বলেন তো? এনে 500 টাকা প্লাস হয়ে যাওয়া উচিত না? উচিত কিনা? আরো 500 টাকা কিন্তু প্লাস হবে, এবং হয়ে ব্যালেন্সটা কি জি, হয়ে যাবে? 500 টাকা প্লাস। ব্যালেন্সটা কিন্তু 1000 টাকা হয়ে যাবে। একটু পরে গিয়ে আপনি কি করবেন? একটু পরে গিয়ে আপনি হচ্ছে ধরেন এটা কি ক্রেডিট নাকি, ক্রেডিট করবেন, ধরেন 500 টাকা আপনি ক্রেডিট করে ফেলছেন, আপনার কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? হিসাবটা দেখেন। ভাইয়া ডেবিট হবে। ডেবিট হবে, হ্যাঁ। তাহলে মাইনাস হবে। ডেবিট এবং ক্রেডিট যাই হোক, বুঝতে তো পারতেছেন। তো ব্যাপারটা হচ্ছে এটাই, ব্যাংক অ্যাকাউন্টের হিসাবটা একটাই, আপনার হিসাব কিন্তু একটাই, কিন্তু এখানে আপনি ডেবিট করছেন, ক্রেডিট করছেন, যার কারণে আপনার এই হিসাবটা কিন্তু কি হচ্ছে, আপস এন্ড ডাউন হচ্ছে, কম বেশি হচ্ছে, হচ্ছে কিনা? এইটাকেই বলা হচ্ছে চলক, ভেরিয়েবল, পরিবর্তনশীল মান আর কি। বোঝা গেল ব্যাপারটা? ইংলিশ। হুম। ভেরিয়েবলের কনসেপ্টটা পাইছেন? এটা একটা রিয়েল কনসেপ্ট দিলাম, আমরা প্র্যাকটিক্যালি যাব। বুঝছেন কিনা? না বুঝলে বললেন। জি ভাইয়া, বুঝতে। আচ্ছা, এখন এই ভেরিয়েবল কিভাবে লিখতে হয়, ধরেন আমি এখানে
আমার নেম লিখব। নেম কি লিখলাম আমি? নেম অবশ্যই কি টাইপ ডাটা বলেন তো? স্ট্রিং টাইপের ডাটা। আর জাভাস্ক্রিপ্টে বোঝানোর জন্য স্ট্রিংকে কি করতে হয়, কোটেশন দিতে হয়। লাস্ট ক্লাসে ডাটা টাইপের ক্লাসে ছিল। তো এই যে নেম আমি এখানে অ্যাসাইন করলাম, এই নেমটা ধরেন আপনার পরিবর্তন হতে পারে। এখানে নেম আমি মিনহাজ এখন লিখলাম, পরবর্তীতে আমি আমার নেম চেঞ্জ করে মিনহাজুল ইসলাম দিতে পারি। ফেসবুকে দেয় না অনেক সময় অনেকে, আপডেট করে, আপডেট কিন্তু করার প্রয়োজন পড়ে। তো নর্মালি ভেরিয়েবল লেখার নিয়ম হচ্ছে এর আগে লেট ইউজ করতে হয়। এটা মডার্ন আর কি। অনেকে হয়তো আপনাদের আগে থেকে প্র্যাকটিস করছেন, আপনারা হয়তো var ইউজ করতেন নাকি জাভাস্ক্রিপ্ট নিয়ে বা প্রোগ্রামিং নিয়ে যারা কাজ করতেন। জি স্যার, আপনি ওই ইউটিউবে দেখেছিলেন যে ওটাতে আমি দেখছিলাম, ওটা প্রথমে লেট, বার দেখেছিলেন তারপর লেট দেখেছিলেন। ওটা লেট আমি দেখাইছিলাম, কিন্তু আগে হচ্ছে সবাই var ইউজ করতাম। সমস্যা নেই, এটাও ইউজ করা যায়, বাট এটা বর্তমান মডার্ন যে জাভাস্ক্রিপ্ট, মডার্ন জাভাস্ক্রিপ্টে var লেখা হয় না কিছু। এটা স্যার বার মানে ভেরিয়েবল বোঝায় না? var মানে ভেরিয়েবল বোঝায়, হ্যাঁ। ঠিক আছে, আপনি এভাবে যদি লিখেন কোনো অসুবিধা নাই। আছে অসুবিধা আছে, কিছু অসুবিধা আছে, যার জন্য আপডেট করা হয়েছে আর কি। তা আমি যদি এখন মনে করি আমার নামটা আসলে ডকুমেন্টে লিখবো, দেখেন, আমার নামটাকে যদি আমি ডকুমেন্টে লিখতে চাই, ডকুমেন্ট ডট কি করবো বলেন তো? রাইট নাকি, বা কনসোল ডট লগ করবো? তো আমি ডকুমেন্টে লিখলাম, রাইট করব। কি লিখবো? এখানে আমি চাইলে যে কোনো কিছু ধরেন আমি রাতুল লিখলাম, রাতুল লিখলাম। তো আমার ব্রাউজারে কি রাতুলই শো করবে নাকি? শো করতেছে না? শো করতেছে। তা আমি যদি মনে করি এখানে আমি স্ট্যাটিক না, ডাইনামিক কিছু ইউজ করব, আমি ধরেন জাস্ট নেম ইউজ করলাম। নেমের ভিতরে আমার নামটাকে অ্যাসাইন করা আছে একটা ভেরিয়েবল হিসেবে। তো নেমটা যদি আমি এখন এখানে পাস করি, দেখেন আমার ডকুমেন্টে কিন্তু আমার নামটা শো করতেছে। বুঝতেছেন ব্যাপারটা? হুম, বুঝছেন? এখন এতটুকু জিনিস বলেন তো আমাকে ক্লিয়ার কিনা? আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, মানে বিষয়গুলো বুঝতে না পারলে বললেন কিন্তু। আবার বলতেছি, এতটুকু ক্লিয়ার? জি। নেম আমি এখানে পাস করলাম জাস্ট ভেরিয়েবল থেকে। এখন কথা হচ্ছে যেটা আমি আগে বলতেছিলাম। যে স্যার, হ্যাঁ, নেম একটা ভেরিয়েবলের মধ্যে পড়ে না? নেম ভেরিয়েবলের নাম যে কোনো নাম দিতে পারেন। এখানে আপনি ধরেন আপনার নাম দিলেন ফার্স্ট নেম, এটা কোনো বিষয় না, যে কোনো নাম দিতে পারেন, তবে সামঞ্জস্য রাখবেন। ভেরিয়েবলের নাম লেখার জন্য মানে স্ট্যাটিক কোনো বিষয় নাই, তবে এখানে ভেরিয়েবলের নাম এগুলো দিবে না যেগুলো রিজার্ভ কিওয়ার্ড। লাইক আপনি আবার ভার দিলেন, এটা রিজার্ভ কিওয়ার্ড না, দিবেন না। এখানে অনেক কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে, সেগুলো ইউজ করা যাবে না। ভেরিয়েবলে অবশ্যই একটা ভালো নাম দিবেন আর কি, রেলিভেন্সই রাখবেন আর ভাইয়া কি, হ্যাঁ। আমরা কি এখানে ফার্স্ট নেম, মিডল নেম বা লাস্ট নেম এভাবেও একটার পর একটা দিতে পারবো? সব দিতে পারবেন, হ্যাঁ। একটা কনসেপ্ট বুঝেন তাই সব বুঝতে পারবেন। তো আমি আমি নেম লিখে নেমের ভিতরে কি অ্যাসাইন করে দিলাম, মিনহাজ অ্যাসাইন করে দিলাম নাকি, দিলাম। এবং সেটাকে আমি কি করলাম, ডকুমেন্ট ডট রাইটে ডকুমেন্ট করলাম বা লিখে ফেললাম। এখন হতে পারে আমার নামটাকে আমি পরিবর্তন করলাম, ধরেন এখানে আবার লিখলাম নেম, কি দিলাম, মিনহাজুল ইসলাম। আমি ধরেন আপডেট করলাম আমার নামটাকে, কোটেশন মার্ক দিবেন অবশ্যই, সিনট্যাক্স শেষ হয়ে লাইন শেষ হয়ে গেলে কোটেশন দিবেন। এই জিনিসটা ইরোর দেখাবে। ঠিক আছে, এই জিনিসটা আসলে ইরোর দেখাবে। এটা হচ্ছে ডকুমেন্টে ইরোর দেখাচ্ছে না, কিন্তু আমরা হচ্ছে ধরেন এটাকে কনসোল লগে দেখাই, কনসোল ডট লগে গিয়ে আমি আমার নেমটাকে একটু প্রিন্ট করি। আচ্ছা, আসতেছে। ওকে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নাই, আসতেছে। তো ব্যাপারটা হচ্ছে দেখেন এখানে কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। বুঝতেছেন ব্যাপারটা? জিনিসটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। আমি এখানে নেম ইউজ করেছি, তো নেমের ভিতরে প্রথমত অ্যাসাইন করলাম মিনহাজ, এরপর স্যার কি এটা তো অ্যাসাইন করে দিলাম? আগে ইরর আসতো, এখন কি এটা আপডেট আসতেছে হয়েছে? না, হ্যাঁ ওটা দেখতে হবে, আপডেটটা কেন আসতেছে না দেখতে হবে। তো এইখানে নেমের মধ্যে আমি মিনহাজুল ইসলাম লিখে দিলাম। ঠিক আছে, এটাও কিন্তু আপডেট হয়ে যাচ্ছে, যদি এটা আসার কথা ছিল না, কেন আসতেছে আমি জানি না। দেখতে হবে, এটা আসলে লেটার ফাংশন, বুঝছেন? লেটে এটা ঝামেলা করে না, বাট ভারে। স্যার এখানে হ্যাঁ, দুইটা লাইন আসার কথা ছিল না? প্রথম লাইনে মিনহাজ না, আর দ্বিতীয় লাইনে মিনহাজুল ইসলাম, কিন্তু একটা লাইন আসলো কেন? আচ্ছা, স্যার নাইস প্রশ্ন করেছেন, ভালো। ব্যাপারটা দেখেন, আমি কোডে যাই লিখি না কেন, এক্সিকিউট কোনটি করেছে এক লাইন। বুঝতে পারছেন ব্যাপারটা?
এই জিনিসটা ভালো একটা প্রশ্ন করছেন যে আসলে ভাই দুইটা লাইন এখানে লিখছি কোডে, আপনি ভাই শত শত লাইন লিখবেন, সবগুলো তো আর আমরা দেখা যাচ্ছে আমাদের ডকুমেন্টে লিখবো না, সবগুলো তো আর কনসোলে লিখবো না। মেইন রেজাল্টটা আমরা কনসোলে লক করতেছি, সেটা আর কি, আপনি কনসোলের ভিতরে কি লিখতেছেন সেটাই দেখবেন। স্যার দুইটা লাইনে তো নেম লেখা আছে, ভার লেখা নেম লেখছেন, আবার নিচে আবার নেম লেখছেন, এই হ্যাঁ, জন্য বললাম। হ্যাঁ, হ্যাঁ, একই, এটা রিপ্লেস করে ফেলবে, এটাই এটাই ভেরিয়েবল। এই জিনিসটা আগে আমি আপনাদের বুঝালাম, ঠিক আছে? এইটাই ভেরিয়েবলের মানে হচ্ছে আপনার কি বলা যায়, ভেরিয়েবলের মেইন কাজই এটা, বুঝতে পারছেন? আপনি এরপর আবারও নেম অ্যাসাইন করতে পারেন না, নেম অ্যাসাইন ধরেন আপনি এখানে রিয়াজুল ইসলাম লিখে দিলাম, ধরেন লিখলাম, দেখেন আপনি এটা কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে, অলওয়েজ রিপ্লেস হবে, এটাই তো, না হলে তো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কি হতো না, ফিক্স থেকে যেত না। ধরেন ব্যাংকে আপনার নামে একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, ওই সময় 500 টাকা ঢুকাইছেন, এরপর 2 দিন পরে গিয়ে আপনি আরো 1,000 টাকা ঢুকাইলেন, আপডেট করার দরকার নাই, বলেন 1500 টাকা হবে তো। তো ব্যাপারটা এখানে সেম, আপনি এটা ফার্স্ট অ্যাসাইন করছেন কিন্তু এরপর আপডেট করতেছেন, এগুলা জাস্ট আপডেট হয়ে যাবে। কি বুঝতে পারছি। হ্যাঁ, তো এটাই কিন্তু ভেরিয়েবলের বৈশিষ্ট্য আর কি। ওকে, তো যাই হোক, আমি ভেরিয়েবল মোটামুটি আলোচনা করলাম, আর একটা জিনিস এখন আপনার একটু দেখায় দিই। আমি ধরেন আমার এইচটিএমএল এর কিছু একটা লিখি, লাইক এখানে আমি হেডিং নিলাম, দিস ইজ হেডিং 1, এবং আমি এখানে কি করবো, একটা আইডি পাস করব। আইডি নিলাম, ধরেন আমার টাইটেল নামের একটা আইডি। বলেন তো আমাকে এখন, আপনারাই বলেন, এটা আগের স্টেপে আমি দেখাইছি কিভাবে ধরবো, হেডিংটাকে কিভাবে ধরবো, জাস্ট ধরার কথা বলেন, ধরবো কিভাবে? ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট গেট পুরাটা কপি বাই। করে নিয়ে ডকুমেন্ট ডট, গেট আপনারা যা বলতেছেন আমি তাই লিখতেছি, ডকুমেন্ট ডট রাইট। গেট এলিমেন্ট বাই আমার প্রশ্ন আইডি। বুঝছেন, আমার প্রশ্ন বুঝছেন, আমি রাইট করব না, আমি জাস্ট এটাকে ধরবো, আমার প্রথম কাজ এটা ধরা, আমি ধরবো, আবার বলেন, ডকুমেন্ট ডট, গেট এলিমেন্ট বাই আইডি, এটা দিয়ে ধরতে হবে। নাইস, গেট এলিমেন্ট বা আইডি, আমি তো আপনাদের বলিনি যে শো করব, আমি বলছি জাস্ট এই হেডিংটাকে ধরবো। সো আমাকে ধরার জন্য কি করতে হবে, গেট এলিমেন্ট বা আইডি, এখন কি করব, এর ভিতরে আমার আইডিটাকে পাস করে দেবো, আইডির নাম কি, টাইটেল, এই তো, আচ্ছা আইডির স্যার, নাম। আমি হুম, আইডির মধ্যে ডাবল কোটেশন লিখছেন, এখানে সিঙ্গেল কোটেশন। ওটা ব্যাপার না, ওটা ব্যাপার না, আপনি এখানেও দিতে পারবেন, এখানেও আপনি ডাবল কোটেশন দিতে পারেন, এখানে আপনি ডাবল কোটেশন কোটেশন, নিয়ে কোনো রুলস আছে? না, কোটেশনের রুলস নাই, আবার আছে, আছে রুলস আছে, আমি দেখাই দিব, এখানে অনেকভাবে আপনি লিখতে পারেন, এভাবে লিখতে পারেন, আবার আরেকটা অপশন আছে, এই যে এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, এটা কোনটা জানেন, এটা কি যেন বলে আমার মনে নাই, কিবোর্ডের ইএসসির নিচে দেখেন তো একটা বাঁকানো তীর আছে, দেখতেছেন? ইএসসি বাটনের নিচে, ওয়ানের লেফট সাইডে, আপনার কিবোর্ডে আছেন না? যে এটা বিজয় বাংলার মধ্যে ডাবল কোটেশনও আছে, সিঙ্গেল কোটেশনও আছে। না, আমার কথা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একটা জি জি। ইএসসির নিচে একটা বাঁকানো, মানে ওই যে ওয়াবের মতো একটা সাইন দেওয়া আছে, ওটার নাম ভুলে গেলাম আমি, ওকে ওটার নাম ভুলে গেলাম, পরে মনে হতো, এভাবে দেওয়া যায়, এখানেও লিখতে পারেন, আপনি এখানেও লিখতে পারেন, কোনো অসুবিধা নাই, ধরতে পারবেন। ওকে, তো এটা লিখার একটা সিস্টেম আছে, এটা কেন লিখতে হয় এটা পরে বুঝবেন, আপাতত দেখেন। তা আমি ধরেন আমার এখানে টাইটেলটা পাস করলাম, সিঙ্গেল কোটেশনের ভিতরে দেন, ডাবল কোটেশনের ভিতরে, এর কোনো বিষয় না, হোয়াট এভার। তো আমি কিন্তু আমার এই হেডিংটাকে ধরতে পারছি নাকি? এখন এর আগে আমি যদি কনসোল করতে, মানে কনসোল যদি করতে যাই কি করব, এখন বলেন, কনসোল কনসেপ্ট ডট লগের ভিতরে কি করব, সিম্পল, পুরা হ্যাঁ পুরোটা কপি করে দিব, পুরাটাকে কপি করে দিয়ে দিতে হবে। কপি করে দিয়ে দিচ্ছি, জাস্ট কোটেশন মার্কটা বাদে। তো তাহলে কিন্তু আমার এই যে কনসোল, এটা ধরা যাচ্ছে নাকি, এই তো, নাইস, যেটা আমরা আগেই করছি। এখন কথা হচ্ছে, আমরা যেহেতু ভেরিয়েবলের কনসেপ্টটা পেয়ে গেছি, যেহেতু আমাদের ভেরিয়েবলের কনসেপ্ট আছে, আমি ভাই দেখেন তো এই টাইটেলটাকে ধরে আমি কিন্তু তার ভেরিয়েবলের ভিতরে পাস করতে পারি না, পারি কি না, বলেন তো, টোটাল এই লাইনটাকে পাস কিন্তু করে দিতে পারি। সিম্পল, এখানে লেখেন, ভার লেখেন, ভার লিখে কি লিখবেন, ধরেন এটা আমার হেডিং এলিমেন্ট, এটা একটা ভেরিয়েবলের ভিতর আমি টোটাল জিনিসটাকে দিয়ে দিলাম, বুঝতে পারছেন জিনিসটা, বলেন তো? সিম্পল, আগের যে আমি ভেরিয়েবলের কনসেপ্টটা দিলাম, ওই কনসেপ্টটাই আমি ডকুমেন্টটাকে ধরছি, ধরে এই জিনিসটাকে আমি ভেরিয়েবলের ভিতর রাখছি।
ওকে, কনফিউশন আছে? কনফিউশন আছে কারো? থাকলে বললেন, না থাকলে বললেন। স্যার চিহ্নটাকে ব্যাকটিট বলে। আচ্ছা, চিহ্ন নেই, এখন দরকার নাই। এই জিনিসটা বুঝছেন কিনা? আমি একটা ভেরিয়েবলের ভিতর পাস করলাম। স্যার আবার আচ্ছা, আবার ওয়েট। আমি টোটালি ধরেন এখানে সবকিছু কেটে দিলাম, আমি ধরছি এটাকে। এটাকে ধরা মানে কোনটা? আমাদের এই যে এই হেডিংটাকে ধরছি আমরা, তাই না? হেডিংটাকে ধরছি, ধরে এখানে রাখলাম, এখানে রাখলাম। এখন আমি যদি এখানে ভেরিয়েবল আর ইউজ করবো না, আমি লেট ইউজ করব, আপনারা লেট ইউজ করবেন। কারণ ভেরিয়েবলটা আসলে আগের লেটেস্ট জাভাস্ক্রিপ্টে লেট ইউজ করতে হয় ভেরিয়েবলের জন্য। তো লেট হিসেবে এখানে আমি ধরেন দিলাম হেডিং, হেডিং, হেডিংই দিলাম সিম্পল। তো এটা কি একটা ভেরিয়েবল নেম? আমি কি করছি? ভেরিয়েবল নেম। একটা ভেরিয়েবলের নেমের ভিতরে আমি এই টোটাল জিনিসটাকে জাস্ট স্টোর করে রাখলাম, জমা করে রাখলাম, যে হেডিং এর ভিতরে এখন টোটাল জিনিসটা আমরা আছে। ইভেন আমি যদি দেখেন এখন কত সুবিধা, কনসোল ডট লগ এর ভিতরে গিয়ে আমাকে কিন্তু আর টোটাল এই যে জিনিসটা আমি আগে কপি করে রাখলাম এটা রাখার দরকার নাই। কারণ জিনিসটা আমাদের ভেরিয়েবলের ভিতর পাস করাই আছে। জাস্ট আপনি এখানে হেডিংটা দিয়ে দেন, হেডিংটা দিয়ে দেন, জি দেখেন সেম সেম কাজ করবে, সেম। জি জি বুঝছেন? ক্লিয়ার? জি, মানে কষ্ট করে ডবল বাদার লেখা লাগবে হ্যাঁ, না। আর লিখতে হচ্ছে না। আপনি হচ্ছে এই যে একটা ভেরিয়েবলের ভিতরেই, যদি আমাদের আসলে এটাই মূল কাজ না, আচ্ছা মানে স্যার, কনসোল ডট লগ এর ভিতরে কোটেশন লাগে? আচ্ছা, ভেরিয়েবল যেহেতু, ভেরিয়েবলের জন্য আপনি হচ্ছে এখানে কোনো মানে কোটেশন টোটেশন দিতে হবে না। আবার যদি আপনার স্ট্যাটিক কন্টেন্ট লাইক আপনার নাম লিখবেন, হ্যাঁ, তাহলে কোটেশন দিতে হবে স্ট্রিং পাস করলে। বাট এটা তো স্ট্রিং না, এটা একটা ভেরিয়েবল। এই জন্য ভেরিয়েবলের সময় কনসোল লগে দিতে হবে না। ওকে, ক্লিয়ার সবাই? ইয়েস। নাইস। স্যার লেট মানিটা কি? যেমন লেট, হ্যাঁ। আর লেখলে তো লেট হচ্ছে, ভেরিয়েবল। লেট হচ্ছে ভারেরই একটা আপডেট ভার্সন। ভার হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের ভার্সন ছিল, যে যেটা হচ্ছে ES5 আর কি। বর্তমানে হচ্ছে ES6। তো ES5-এ হচ্ছে ভার ইউজ করা হতো। আর ES6 যেটা বর্তমান লেটেস্ট ভার্সন, ES6 জাভাস্ক্রিপ্টের মডার্ন যেই জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, তো জি ওইখানে ভারের পরিবর্তে আমরা লেট ইউজ করি। এই আর কি, আর কিচ্ছু না। ঠিক আছে, লেট জি ইউজ করি আর কি, এটাই। তো আমাদের মানে ভেরিয়েবলের কনসেপ্ট আমরা পেয়েছি তো নাকি? ভেরিয়েবলে আমরা কিভাবে একটা ডাটা রাখতে পারি, স্টোর কিভাবে আচ্ছা করতে পারি, স্যার, কিভাবে অ্যাসাইন করতে পারি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টটা কার প্রোডাক্ট? জাভাস্ক্রিপ্ট দেখতে হবে, আপনি একটু সার্চ করে দেখেন, একটু চ্যাট জিপিটি রিসার্চ করে দেখেন। ঠিক আছে, আচ্ছা। তো এই যে এতটুকু বিষয় আমরা ভেরিয়েবলে কিভাবে স্টোর করতে, ইভেন আপনি দেখেন, আপনি ধরেন এখানে একটা বাটন নিয়েছেন, ধরেন সিম্পল একটা বাটন, বলেন তো পারা যাবে কিনা ধরতে? আমি একটা ক্লাস দিয়ে ধরি নাকি বলেন? যেহেতু আমি আইডি দিয়ে ধরছি এর আগে, একটা ক্লাস নিই, তাই না? ধরেন BTN ক্লাস নামে একটা ক্লাস নিলাম, এখানে আমি লিখলাম সামথিং ক্লিক, লিখলাম, বা এখানে আমি কিছু লিখলামই না। ওকে, কিছু লিখলাম না। তো নর্মালি আমি যদি এখন মনে করি আমি কিছু কনসোল টনসোল করবো না, সব বাদ দিয়ে দিলাম, আমি যদি মনে করি বাটনটাকে ধরবো, পারবো না বলেন তো? পারবো? হুম, জি পারা তো। পারবো। কিভাবে? ডকুমেন্ট থেকে আমি ধরতে যাচ্ছি গেট এলিমেন্ট বাই কি নেম বলেন তো এখন? বাই ক্লাস নেম হবে। নেম, ক্লাস নেম। তো একটা জিনিস খেয়াল করেন, আইডি ধরার সময় কিন্তু আমাদের এখানে এস কিন্তু ইউজ করি নাই। বাট এলিমেন্টস মানে ক্লাস যখন ধরতেছেন দেখা যাচ্ছে যে একটা এলিমেন্টস না, মানে এলিমেন্ট না, এলিমেন্টস কিন্তু এটা জি জি, একাধিক ধরা যাবে আর কি। একাধিক, প্লুরাল বোঝাচ্ছে আর কি। কেন প্লুরাল বোঝাচ্ছে? কজ আপনার ক্লাস নেম কিন্তু মাল্টিপল হতে পারে, বাট আইডি নেম মাল্টিপল হতে পারে না। আইডি অলওয়েজ ইউনিক, বাট ক্লাস নেম কি থাকতে পারে না? এই বাটন নামে আরো ক্লাস থাকতে পারে। এই অ্যাক্সেসিবিলিটি তাদের আসলে আছে, ক্লাসের আছে। এই কারণে এখানে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম ধরা হয়ে থাকে। ওকে, তো ক্লাস নেম ধরে আমি কি করব? আমি এখানে সিম্পলি আগে যেভাবে ধরতেন, কোনো পার্থক্য নাই, এইখানে আপনি BTN লিখে ফেলেন। তাহলে কি হবে? আপনার বাটন ক্লাসটাকে আপনি ধরে ফেলতে পারবেন। তো আমরা একটা এটাকেও ভেরিয়েবলের ভিতরে রাখলাম, কি রাখলাম? BTN, মানে বাটন নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম।
তা আমরা একটু দেখি ধরতে পারি কিনা কনসোল ডট লগ নাকি। এবং কনসোল ডট লগের ভিতরে গিয়ে আমরা কি করব, সিম্পল বাটন ক্লাসটাকে আমি দিয়ে কনসোল লক করে ফেললাম, দেখি ধরা যায়। এই যে ধরা যায়, বাট ডিরেক্ট কিন্তু ধরা যাচ্ছে না। কি আসতেছে বলেন তো এখানে, কি আসতেছে? দেখা যায় কনসোলে কি আসে? আইডির ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট এখানে আসতো। এই যে দেখেন, আমি কনসোল লগ আরেকটা করি, কনসোল লগ আরেকটা করলাম, উপর আরেকটা করলাম, এবং এখানে আইডি না, এখানে আমি কি দিব, হেডিংটা দিলাম। ভালোভাবে কনসেপ্টগুলো ধরেন, বুঝতে না পারলে বললেন। আমি সেম ভাবে কিন্তু কনসোল লক করছি, হেডিং এবং বাটন। বাট এখানে হেডিংটা ডিরেক্ট চলে আসতেছে, বাট বাটনটা কি আসতেছে জি না, বলেন? ডাইরেক্ট আসতেছে, আসতেছে না। ডাইরেক্ট আসতেছে, আসতেছে না। কেন আসতেছে না? কারণ হচ্ছে ক্লাস নেম ভাই মাল্টিপল থাকতে পারে, বাট আইডি অলওয়েজ ইউনিক। দেখেন আমি যদি বাটন আরো একটা নিই, কোনো সমস্যা নাই, বাটন ধরুন আরেকটা নিলাম, দেখবেন আমার এইচটিএমএল কালেকশনের ভিতরে কয়টা বাটন দেখেন তো, একটা দুইটা বাটন দেখা যাচ্ছে। মানে সে জি, এখানে দুইটা বার। এইচটিএমএল কালেকশন নিয়ে আসতেছে, যে আপনার এই ডকুমেন্টের মধ্যে বাটন যে আপনি ধরছেন, এই যে বাটন ক্লাসটা যে ধরছেন, এই বাটন আছে কয়টা, দুইটা বাটন আছে। আরো যদি বেশি থাকতো সে কি করতো? আরো ধরতো। হ্যাঁ, সেখানে হচ্ছে আপনার দেখেন এই যে এইচটিএমএল কালেকশন চারটা, এই যে এইচটিএমএল কালেকশন চারটা, এবং সেখানে কিন্তু জি। এই যে এগুলো পাস করতেছে। তো এই টপিকসটা আমরা আরো সামনের দিকে একটু দেখবো। যেমন দেখেন সে একটা ইন্ডেক্স করে নিচ্ছে এখানে, 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার, এটাকে বলা হয় অ্যারে কনসেপ্ট। কি বলা হয়? অ্যারে কনসেপ্ট। অ্যারে কনসেপ্ট বলা হয়। অ্যারে আমরা তো কনসেপ্ট গণনা করা শুরু থেকে এক থেকে শুরু করি, কিন্তু এখানে শূন্য থেকে শুরু হইলো। ওইটাই ওইটাই বলি, অ্যারে কনসেপ্টটা হচ্ছে যেটা করে, অ্যারে মানে কি, অ্যারে হচ্ছে এরকম, ধরুন আপনার মেমোরিতে এইভাবে অ্যারে গুলো স্টোর হয়ে থাকে। যেমন আমাদের এই যে রিয়েল লাইফ প্রজেক্টটাই দেখতেছেন আপনারা ডিরেক্ট। তো রিয়েল লাইফ প্রজেক্টে যেমন দেখেন আমাদের ব্রাউজারে টোটাল 4টা বাটন আছে, তাই না? তো 4টা বাটন, 4টা বাটনের জন্য সে 4টা ঘর দখল করে নিয়েছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তো এই ঘরের ইন্ডেক্সটা শুরু হয় 0, 1, 2, 3 থেকে আর কি, মানে 0 থেকে শুরু হয় অলওয়েজ। এর বৈশিষ্ট্য এটা, এর বৈশিষ্ট্য সে 0 থেকে কাউন্ট করে, কারণ 0 তো একটা নাম্বার। এবং আমরা গণনা করার সময় কিন্তু আসলে 1 বললেও 0টাই কিন্তু আমাদেরকে ধরতে হয় রিয়েল লাইফে, কিন্তু মানে এটা হয়তো আমরা ওভাবে গণনা করি না, 0টাকে মানে অ্যাকসেপ্ট করি, বাদ দিই, বাট 0টা কিন্তু একটা নাম্বার। মৌলিক নাম্বার কয়টা, 0 থেকে 9 পর্যন্ত, তো নাকি? হ্যাঁ, 0 থেকে 9 না? হয়তো জিরো আমরা থেকে আমাদের নাইন। হিউম্যান, আমরা যারা হিউম্যান, হিউম্যান 0টাকে বাদ দিই, 1 থেকে গুণে আমাদের সুবিধার্থে। বাট 0টা কিন্তু আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন যাবেন 0-র মূল্য অনেক। বোঝা গেল? তো এর কনসেপ্ট আমি নিয়ে যখন আলোচনা করবো না তখন বুঝাই দিব। বাট এতটুকু জিনিস আপাতত বুঝে রাখেন, এটা আমি আলোচনা করব এর কনসেপ্ট নিয়ে। প্রথমটা মানে আমার প্রথম যে বাটন, এটার ইন্ডেক্স কত? 0। জিরো। 0। দ্বিতীয়টা 1, 2, 3, 3 নাম্বার ইন্ডেক্স আছে। সো আমি যখন অ্যারে, মানে অ্যারে নিয়ে আমি আসলে ক্লাস নিতে হবে, অ্যারে অনেক বড়ই একটা পার্ট আর কি। তো এখানে আপনার মানে আসলে বলে দিতে হবে যে আপনি কত নাম্বার অ্যারেটাকে আসলে ধরতে যাচ্ছেন, কত নাম্বার বাটনটাকে ধরতে যাচ্ছেন। তো এটা বলার জন্য এখানে অ্যারে সাইন দিতে হয়, যেমন অ্যারে সাইন 0। ঠিক আছে, এভাবে ধরতে হয় আর কি। তো এটা যদি ধরেন, এখন আমরা যাই, এই যে দেখেন আসে, বোঝা যাবে এখানে যদি এখানে লিখি বাটন 1, বাটন 1, দেখবেন এখন আপনার হচ্ছে এই যে বাটন 1টাকে ধরতে পারতেছি আমরা, কেন? কারণ আমরা হচ্ছে এই 0 নাম্বার ইন্ডেক্সটাকে ধরছি। জিরোকে কল করা হয়েছে। 0কে কল করা হয়েছে, হ্যাঁ, অ্যারের ফার্স্ট ইন্ডেক্সটাকে আমরা কল করছি। তো যাই হোক, অ্যারের কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, আপনাদের মাথার উপর দিয়ে যাবে, এগুলো থাক। তো আমি আপনাদের জাস্ট এটা বোঝানোর জন্য দেখালাম, বুঝতে তো পারছেন নাকি? হুম, ক্লিয়ার? যে কিভাবে ধরতে জি। হয়, ক্লাস নেম দিয়ে আমরা কিভাবে ধরবো, আমরা কিভাবে আইডি দিয়ে ধরবো, কিংবা কনসোলে লক করব। ওকে, নাইস। এখন আমরা আমাদের বাটন ধরেন এত দরকার নাই, বাটন সিম্পল একটাই রাখলাম, তো এখানেও কোনো কিছু লিখলাম না। ওকে, তো মোটামুটি এতটুকু জিনিসটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, সবগুলো আমরা ডিলিট করে দিই, বুঝছেন তো? এগুলো তো আর দেখানোর দরকার নেই, বাসায় প্র্যাকটিস করতে হবে। আমরা ধরেন ভেরিয়েবল
রাখা যায়, পরবর্তীতে কনসোল ডট লগ দিয়ে আর কি প্রিন্ট করা হ্যাঁ, যায়। ওই শুধু কনসোলে না ভাই, দেখবেন আপনি সামনের দিকে গেলে বিভিন্ন ফাংশন টাংশনের ভিতরে অনেক জায়গায় ইউজ করতে হবে। মানে আমাদের অলওয়েজ কাজই হচ্ছে ভেরিয়েবল নিয়ে, এই জন্য ভেরিয়েবল কনসেপ্ট ইম্পর্টেন্ট। বুঝছেন তো? আচ্ছা, ভেরিয়েবলের অড মানে বিপরীত, ঠিক আছে, যেটাকে বলা হয় কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট বলেন। ধারাবাহিক। ধ্রুবক। কনস্ট্যান্ট মানে আচ্ছা, যেটা ধ্রুবক। যেটা হচ্ছে চেঞ্জ না। ধ্রুবক। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা ম্যাথমেটিক্সে পায়ের মান কি, এটা বলেন তো চেঞ্জেবল? কখনো চেঞ্জ হবে? না। পায়ের মান কিন্তু অলওয়েজ হচ্ছে আপনার ফিক্সড। কত পায়ের মান হচ্ছে 3.1416, এরকম আরো অনেক অনেক, তাই না? তো যাই হোক, এত পর্যন্ত লেখি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এই মানটা কিন্তু ভাই কখনোই পরিবর্তন করার প্রয়োজন নেই, আছে কোনো দিনই পরিবর্তন হবে না। তো এই মানগুলোকে আমাদের তো ভেরিয়েবল করার দরকার নাই, আছে দরকার তো নাই, যেহেতু এটা পরিবর্তনশীল না। ভেরিয়েবল পরিবর্তনশীল, বাট কনস্ট্যান্ট কখনোই পরিবর্তনশীল না। এটা অলওয়েজ যেই মান আপনি অ্যাসাইন করে রাখবেন ওইটাই ফিক্সড। মানে সম্পূর্ণ ভেরিয়েবল বা লেটের মানে কি বলা যায়, বিপরীত, তাই না? ব্যাপারটা বুঝছেন কিনা বলেন, এটা খুবই সিম্পল। আচ্ছা স্যার, এটা কি শুধু মান বসানো যাবে নাকি অন্য কিছু? সব, আপনি যাই লেখেন না কেন, এ ধরেন আপনার নামও লিখলেন, আপনার নাম আর পরিবর্তনশীল না, ঠিক আছে? তো কনস্টের যেই বিষয়টা, আমরা যখন বিভিন্ন ফাংশন টাংশন বাড়াবো, বড় 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 ফাংশন যখন বানাবো, এই ফাংশনগুলো আসলে কনস্ট্যান্ট টাইপেরই হয়, কারণ ফাংশন ডেভেলপার যেভাবে বানাবে ওইটা ওইভাবেই থাকবে। হয়তো ফাংশনের ভিতরে অপারেশনগুলো চেঞ্জ হবে, যাই হোক ফাংশনের কনসেপ্টে দাও কনস্টটা, বুঝতে পারছেন কিনা বলেন? কনস্ট্যান্ট মানে পরিবর্তন না, জাস্ট এটাই, এছাড়া সবই সেম। পরিবর্তন। এছাড়া সবই সেম আর কি। ওকে, জাস্ট এটার মান পরিবর্তন হবে না। এই যে দেখেন, আমি আপনাদের ইডোরটা দেখাই। কনস্ট্যান্ট ধরেন আমি পায়ের মান এখানে অ্যাসাইন করলাম 3.1416 দিলাম, হ্যাঁ। দিয়ে আমি কনসোল ডট লগে গিয়ে আমি ধরেন প্রিন্ট করে দিই পায়ের মান। কনসোল ডট লগে পায়ের মানটা আমি দিলাম। এই যে আসে, মানটা আসে, পায়ের মান আসতেছে। আমি যদি আবারও সেম ভাবে এই পায়ের মান এখানে অ্যাসাইন করতে যাই, যেমন আমি হচ্ছে 3.14 জাস্ট রাখতে যাচ্ছি, দেখেন, রাখতে যদি যাই আসে, এই যে দেখেন, এই যে কি বলে, আনকট টাইপ এরর অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। মানে আমি আর পারবো না, আমার হচ্ছে কনস্ট্যান্ট মান কখনো পরিবর্তনশীল না, বা এটা হচ্ছে চলক না, এটা পরিবর্তনশীল না। বাট এটা লেট করলে কিন্তু আমার আর কোনো ঝামেলা ছিল না। লেট করলে আপনি হচ্ছে এটা কি করতে পারবেন, পরিবর্তনশীল হয়ে যাবে। এই যে দেখেন, এই যে দেখছেন, মান কিন্তু পরিবর্তনশীল। বুঝছেন ডিফারেন্সটা? ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমরা একটু সামনের দিকে যাই। আমরা ফাংশন নিয়ে কথা বলেই শেষ করবো আজকের ক্লাস, হ্যাঁ। ফাংশন নিয়ে, মানে ফাংশনের কিছু বিষয় আমি আপনাদের আইডিয়া দিয়ে রাখি, নাকি বেশি হয়ে যাবে? একটু দেখেন। তো আমরা অলরেডি কিন্তু ফাংশনের সাথে পরিচিত। যেমন আমি আগেই বলছিলাম, ডকুমেন্টে আমি লিখছি রাইট, কোনো কিছু রাইট করছি, এটা কি বলেন তো? এটা একটা ফাংশন, এই যে রাইট, এটা একটা বিল্ট ইন ফাংশন। সেম ভাবে আমরা কি করতে পারি ডকুমেন্টে, এর আগের ক্লাসে দেখাইছিলাম, অ্যালার্ট করতেছি নাকি, অ্যালার্ট করতেছি, এটা একটা ফাংশন। আমরা ধরেন কোনো কিছু প্রম্পট করতেছি, এটাও একটা ফাংশন। অনেক কিছু কিন্তু আসলে করা হয়ে থাকে। ও সরি সরি, এটা তার প্রম্পট তো ডকুমেন্টে করা হয় না, প্রম্পটটা করতে হয় ব্রাউজারে, ব্রাউজারে, এই যে প্রম্পট, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে এগুলো কিন্তু একটা ফাংশন। ওকে, তবে জাভাস্ক্রিপ্টে দুই ধরনের ফাংশন থাকে। একটা হচ্ছে কি ফাংশন, বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন অলরেডি দেখছেন, তাই না? আরেকটা ফাংশন আছে যেটাকে বলা হচ্ছে কাস্টম ফাংশন। কাস্টম ফাংশন মিন্স আপনি আপনার মতো করে তৈরি করবেন, এবং এই কাস্টম ফাংশনগুলো নিয়ে আপনাদের ম্যাক্সিমাম টাইম কিন্তু কাজ করতে হবে, এই ফাংশনগুলো তৈরি করতে হবে আপনাদের। স্যার, আমি এটা দেখাবেন আজকে হ্যাঁ, কিছু? দেখাবো দেখাবো। আমি প্রথম দিনে বলছিলাম ডমের অবজেক্ট বুঝাইতে গিয়ে, ধরুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, মনে আছে এই কনসেপ্টটা? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? প্রোগ্রাম সেট করা থাকে একটা নির্দিষ্ট কাজ করার জন্য, সেখানে কিছু ফাংশন ইউজ করতে হয়। যেমন বিয়ের প্রোগ্রামের কথা বলছিলাম, যেটা বিয়ের বাড়িতে কেউ রান্না বাড়ি করছে, কেউ
ডেকোরেশন করতেছে, কেউ খাওন দাওন করাইতেছে আর কি। তো এখানে দেখেন কাজটা কিন্তু একটাই, কি কাজ? বিয়ে, তাই না? প্রোগ্রামটা কি? বিয়ে না? জি কিন্তু এই বিয়েতে কেউ করতেছে ধরেন আপনার রান্নাবাড়ির কাজ, কেউ ডেকোরেশনের কাজ, এগুলো কি এক একটা ভাই ফাংশন, এগুলো এক একটা ফাংশন। তো অনেকগুলো ফাংশন নিয়ে একটা কার্য সম্পাদন করতে হয়। আমি কি বোঝাতে পারলাম? অনেকগুলো ফাংশন থাকে। সো আপনার একটা ওয়েবসাইট অ্যাপ্লিকেশন, আপনি সফটওয়্যার তৈরি করতে যেটাই তৈরি করতে যান, অনেক অনেক ফাংশন আপনার কাছে থাকবে। এবং সেই ফাংশনগুলো আপনি কি করবেন? আপনার মতো করে বানাবেন। আপনি এই ফাংশনে একটা ফাংশন বানাইছেন যে এখানে আব্দুর রহিম ভাই, তুমি শুধুমাত্র এই যে ধরো বাজার টাজার করে আনবা, হ্যাঁ, এই যে করিম ভাই তুমি শুধুমাত্র রান্নাবাড়ি করবা, এই একটা ফাংশনের ভিতরে গিয়ে আপনি সবকিছু আবার কি করবেন? লিখে লিখে রাখবেন অপারেশন কিভাবে, মানে প্রোগ্রামটা চলবে, ফাংশনটা কিভাবে চলবে, সেই জিনিসগুলো এই কাস্টম ফাংশনের ভিতরে আমরা লিখবো। এটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল, বুঝতে পারলেন কিনা বলেন? জি স্যার। আচ্ছা, জি। স্যার, বুঝছি। যে কোনো ধরনের ফাংশন হুম। বানানো যাবে? যে কোনো আপনার যা মন চায়, যেটা মন চায় সেটাই আপনি বানাবেন। কাস্টম, এই জন্য এটাকে বলে কাস্টম। আপনার যদি প্রোগ্রামিং নলেজ এই যে যেভাবে নিচ্ছেন, এগুলো নিতে পারেন, আপনি সবই করতে পারবেন। ওই যে পেমেন্ট ইন্টিগ্রেশন থেকে শুরু করে এগুলো কিভাবে করে, ফাংশনই তো। একটা ওয়েবসাইটে যাচ্ছেন, আপনি পেমেন্ট করতেছেন, ওটা কি একটা ফাংশন না? ওখানে ধরেন নাম্বার চাইবে, ওটার জন্য স্ক্রিপ্ট লিখা আছে যে এখানে প্রথমে ঢুকলে নাম্বার চাইবে, নাম্বার দেওয়ার পরে কি হবে, সাবমিট করার পরে ওটিপি আসবে। ওটা একটা ফাংশন বানানো আছে, একটা ফাংশনের ভিতর লিখা আছে যে কি কি হবে, কার পরে কি হবে। এটাই তো ইভালুয়েশন করার, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজই তো এটা। বুঝছেন তো? জি আচ্ছা, তো এই কাস্টম ফাংশন আমি আজকে একটু দেখাই যে কিভাবে ফাংশন আসলে লিখতে হয় এবং ফাংশন কিভাবে আসলে বানাইতে হয় আর কি। ওকে, এটা খুব জটিল কোনো কিছু না ভাই, খুবই সিম্পল একটা জিনিস, মানে অনেক মজারও জিনিস আর কি। দেখেন, তো ফাংশন অলওয়েজ আমরা যেটা করব, কনস্ট রাখবেন, কারণ একটা ফাংশন আসলে আমাদের ওইভাবে পরিবর্তন, বা ফাংশনের নাম টাম বা ফাংশন কেউ পরিবর্তন করতে আসবে না, সেটা লেট রাখার দরকার নাই। আমরা ধরেন একটা কনস্ট নিতে পারি, বা দেখা যাচ্ছে কনস্টের হিসাবটা পড়ে যায়, আমি আপনার নর্মালটাকে দেখাই। ফাংশন কিভাবে বানাইতে হয়। ফাংশন বানানোর জন্য প্রথমত একটা ফাংশনের নাম লিখতে হয়। কারণ আমি একটা নাম লিখলাম, কাস্টম ফাংশন, সিম্পল একটা নাম লিখলাম। তো এখানে ক্যামেল কেস ইউজ করবেন। ক্যামেল কেস মিনস, ধরেন আপনি ফাংশন যেভাবে হোক সেভাবে লিখতে পারবেন। ধরেন এখানে আমি কাস্টম লিখলাম, দ্বিতীয় ওয়ার্ডটাকে ফাংশন লিখলাম, এতে করে ডেভেলপাররা ভালো বুঝতে পারে জিনিসটা, চোখে পড়ে। ওকে, কিন্তু ফাংশনের নেম কখনোই এভাবে দিবেন না। যেমন হচ্ছে প্রথমে নাম্বার ইউজ করলেন, ফাংশন ইউজ করলেন, এভাবে দিলে দেখেন জিনিসটা রং দেখাবে। সো ফাংশনের নেমের আগে কখনো নাম্বার টাম্বার ইউজ করবেন, অলওয়েজ এভাবে ইউজ করুন। ফাংশন ধর নেম ইউজ করলাম। ওকে, ইউজ করার পরে সিম্পল ভাবে আমি ধরেন এভাবে ফাংশন নেম যেটাকে ধরেন যেভাবে আর কি। তো স্যার, এভাবে দেওয়া যাবে না? ফাংশন নাম 1 2 3 এভাবে? হুম, যা ইচ্ছা তাই এভাবে দিতে পারবেন, ওয়ান পরে দিতে পারবেন বাট আগে দিতে পারবেন না। ওকে, আবার আপনি এভাবে দিতে পারেন, ফাংশন আন্ডারস্কোর নেম দেন, এভাবেও দিতে পারবেন, মনে সমস্যা করেন নেই। আমার কাছে আগে থেকে নোট করা আছে 1 নং ফাংশনে কি হবে, 2 নং ফাংশনে কি হবে, হ্যাঁ, সব তারপর দিতে এটা দেখে পারবেন। দেখে পরবর্তীতে আমি। নেন ফাংশন ওয়ান নেন, অথবা এভাবে আন্ডারস্কোর দিয়ে নেন, এটা আপনার ইচ্ছা। বাট ওই যে শুরুতে ওটা দিতে পারবেন এই আর কি। তো এটা গেল ফাংশন নেম, জাস্ট আমি এভাবে লিখলাম, হয়ে গেল একটা ফাংশন। এরপরে এই জিনিসটাকে আমি কি করলাম, এইভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেবেন। কেন সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি? এই জায়গায় মূলত ওই যে আমি যেগুলো বলছিলাম যে একটা ফাংশনের ভিতরে আপনি কি কি কাজ করবেন, ব্লক অফ স্কোপ যেটাকে বলা হয়, মানে আপনার এই ব্লকগুলো নিয়ে নিয়ে এখানে ভিতরে ভিতরে কাজ করতে হবে এখন আর কি। এইটা হচ্ছে আমাদের একটা ফাংশন, বোঝা গেল? এই যে ফাংশনটা আর কি। তো নর্মালি এই ফাংশনের ভিতরে কি এখন আমরা অনেক কিছুই করতে পারবো। কি করতে পারবো? ধরেন এখানে আমি একটা কিছু করি, কি করা যায়, লাইক কনসোল ডট লগ, আমার নেম প্রিন্ট করবো ধরেন। ওকে, তো এখানে গিয়ে ধরেন আমি আমার সিম্পল নাম লিখলাম, মিনহাস, ঠিক আছে, লিখলাম। লেখার পরেই এই ফাংশন এক্স্যাক্টলি ধরেন আমাদের মোটামুটি একটা ফাংশন হয়েছে। এখানে তো অনেক কিছু আমরা করবো, জাস্ট আমি একটা কনসোল লক করলাম আর কি, ঠিক আছে, আর কিচ্ছু না। এটাকে বলা হচ্ছে ফাংশন, আহ, কি বলা হয়, ফাংশন আপনার ডিক্লার বলা হয়ে থাকে এটাকে আর কি। যে আমি একটা ফাংশন বানাইলাম, ফাংশন ডিক্লারেশন। এই যে আপনি একটা ফাংশন বানাইলেন, এটাকে বলা হচ্ছে ফাংশন ডিক্লারেশন, মানে আপনি একটা ফাংশন বানাইছেন।
কিন্তু ফাংশন বানাইলেই যে সেটার সাথে সাথে আমাদের ব্রাউজারে কাজ করবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ফাংশনের বৈশিষ্ট্য এইটা যে ফাংশন আপনি বানায় রাখছেন, যখন আপনার প্রয়োজন হবে এই ফাংশনটাকে তখন আপনি কি করবেন, কল করবেন। আমি বুঝাতে পারছি? এনি টাইম এই ফাংশনটাকে আপনি কল করতে পারবেন। তো কল করতে হয় কিভাবে? কল করার জন্য আপনার ফাংশন নেম, এই যে দেখেন আমাদের এখানে শো করতে দেখছেন ফাংশন নেম ওয়ান, ওই যে ফাংশন বানাই ফেলছেন ওয়ান শো করতে, জাস্ট এখানে আপনি দিয়ে দেন, দিলে এটা আমাদের কাজ করবে। আমি এখন কল করে ফেললাম এটাকে। তো কিভাবে দেখবো? কনসোল লগে আমরা এই জিনিসটা করে ফেলি নাকি বলেন? কনসোল ডট লগের ভিতরে গিয়ে আমি ধরুন আমার ফাংশনটাকে ফাংশন নেম ওয়ান, অবশ্যই এটা যেহেতু ফাংশন নেম সো অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, কল করে দিলাম। বলেন তো এই প্রসেসটাকে বুঝতে পারছেন কিনা, ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন কল করা। ফাংশন বানাবেন এক জায়গায়, কল করবেন আপনি মাল্টিপল জায়গায়, যেখানে যেখানে মন চায় সেখানে সেখানে আপনি কল করতে পারবেন। স্যার, যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে ওখানে কি কিছু লিখতে হবে? কোন জায়গায়? এইখানে? জি। হ্যাঁ আসতেছে, ফাংশন অনেকভাবে লেখা যায়। আপনি যেটা কথা বলতেছেন ওটাও যাচ্ছে, আমি দেখাচ্ছি, ওটা প্যারামিটারাইজড বলা হয় ওটাকে আর কি, আমি দেখাবো। এটা বুঝছেন কিনা নর্মাল ফাংশন এটা একটা? জি। কারো কোনো কনফিউশন আছে? ফাংশন ভাই খুব ইম্পর্টেন্ট টপিকস, বুঝতে না পারলে বললেন। ফাংশনের দুইটা পার্ট। ফাংশন নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, ফাংশনে প্রথমত যেটা করতে হয়, ফাংশন একটা বানাইতে হয়। তো বানানোর প্রসেসটাকে কি বলা হয় বলেন? আমি যে ফাংশন বানাইলাম, এই বানানোর প্রসেসটাকে কি বলা হয়? ফাংশন ডিক্লারেশন। ফাংশন ডিক্লারেশন। আর আমার এই যে ফাংশন আমি একটা বানাইলাম, এই ফাংশন আমার বিভিন্ন জায়গায় প্রয়োজন পড়তে পারে। যখন প্রয়োজন পড়ে তখন আমি কি করব, ফাংশনটাকে কল করব। তো ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন কল, এই দুইটা অপশন আছে। তো আমরা এই যে এই জায়গায় ফাংশন বানাইলাম এবং এখানে ফাংশনটা কল করলাম, কনসোল লগে আমরা প্রিন্ট করব, এই জন্য কল করলাম। সো আমাদের এখানে কোনো একটা রং দেখাচ্ছে, এই যে দেখেন অ্যাট ইন্ডেক্স ডট এইচটিএমএল 15 নম্বর লাইনে কি ভুল, কি ভুল, ও সরি, সিনট্যাক্সে এখানে একটা ভুল। ওকে, অবশ্যই অন দিতে হবে। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা নাইস। ফাংশন নেম, আচ্ছা আমরা এক কাজ করি, কনস্ট ইউজ করি, হ্যাঁ কনস্ট দিয়ে আমরা হচ্ছে একটু ইউজ করে দেখে আসি। ইনিশিয়ালাইজার, ও সরি, কনস্ট মাই, একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করতে বলতেছে আর কি, বুঝছেন? মাই ফাংশন, হ্যাঁ মাই ফাংশন। আচ্ছা, আচ্ছা ওকে, ইন্ডেক্স ডট এইচটিএমএল ভুলটা কোথায় দেখাচ্ছে, এই যে এখানে দেখেন আমাদের অনেক সময় কাজ করতে গেলে অনেক ইরর আসবে, বুঝছেন? কারণ জাভাস্ক্রিপ্টে যে ঘটনাটা ঘটে, জাভা এটাই ঠিক আছে, সমস্যা নেই, কনস্ট না দিলেও কাজ করবে। জাভাস্ক্রিপ্টে যে ঘটনাটা আসলে ঘটে সেটা হচ্ছে মূলত আপনার, আপনি যদি একটা কোটেশনেও ভুল করেন, হ্যাঁ একটা কোটেশন ধরেন আপনি ভুল করতেছেন, সেখানে আপনি ইরর দিতে পারে। ধরেন আপনি কোন একটা, কারণ এখানে আমাদের একটা ভুল ধরতেছে আর কি, যেভাবে যে কোনো কারণেই হোক। তো ধরেন আপনি কোনো একটা কোটেশনে ভুল করছেন, তখন কিন্তু আপনার কিছু ইরর এখানে শো করবে আর কি, ইরর দেখাবে। যেমন এখানে আমাদের কি বলতেছে, আনএক্সপেক্টেড টোকেন, মানে এই যে ব্র্যাকেটটাকে আমাদের ধরছে, মানে এই ব্র্যাকেটে একটু ভুল হচ্ছে। এবং দেখেন আপনাদের এই জায়গাতে দেখাই দিই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে ইরর হ্যান্ডেলিংটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের হচ্ছে যে ভিএস কোড, একদম ভিএস কোডের নিচে দেখেন এখানে শো করতেছে ইররস ওয়ান। এইচটিএমএল সিএসএস এর নর্মালি কিন্তু ইরর শো করে না, বাট আমাদের এখানে যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছেন, এই যে এখানে এক্সপেক্টেড বলতেছে যে একটা কি আছে এখানে হচ্ছে আমাদের কিছু একটা ভুল হচ্ছে, লাইক আমাদের এই যে কোটেশনে এক্সপেক্টেড মানে এখানে একটা কোটেশন আমাদের দিতে হবে আর কি, সেটা বলতেছে, বুঝছেন? হুম, সবাই ক্লিয়ার? ইররটা কি আমরা পরে দেখতেছি, সমস্যা নাই। ক্লিয়ার কিনা বলেন তো সবাই? জি। ইরর হ্যান্ডলিং এর বিষয়টা, ইরর হ্যান্ডলিং নিয়ে আমি আপনাদের ক্লাসে নিব, কারণ মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন আসলে কাজ করতে যাবেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন যেটা হয় মানে অনেক সময় অনেক রকমের ইরর ফেস করতে হয়। তো এই ইররগুলো আমরা দেখাচ্ছি এই যে কোথা থেকে ধরবো, এটা অনেক সময় অনেকের নাও আসতে পারে। আপনাদের আছে কিনা দেখেন তো, যদি ইরর অপশন এখানে না আসে, ইররটাকে সুইচ করে নিতে হয়। ওকে, তো ইররটাকে যদি আপনি সুইচ করতে যান সেক্ষেত্রে যেটা করতে হয় আমাদের, নর্মালি হচ্ছে আপনার এই যে কোথা থেকে জানো, ভিউ থেকে মেবি, ওকে ভিউ ভিউ,
ভিউ, মেবি ভিউ না, টার্মিনাল। টার্মিনাল থেকে, না টার্মিনাল থেকে না, এটা তো ভিউ অপশনেই থাকে। হুম, এটা আপনার এখানে ডিবাগ কনসোল একটা অপশন। কোথায় কোথায়? ভিউতে ডিবাগ ভিউ, কনসোল ভিউ কই? নিচের দিক থেকে থার্ড। ডিবাগ কনসোল, তো ডিবাগ কনসোল তো এইটা, যেটা হচ্ছে আপনার এই যে এখান থেকে আসে। বাট এই যে এখানে ইরর অপশনটা, এটা আপনাদের পিসিতে আছে নর্মালি, বাই ডিফল্ট যদি থাকে তাহলে তো সমস্যা নাই। বাট অনেক সময় অনেক পিসিতে বাই ডিফল্ট থাকে না, তো এটা এখানে থাকে। প্রবলেমস, এই যে যে এটা সরি, ইরর লিখা নাই এখানে, এখানে আপনার দেখেন লেখা আছে হচ্ছে আপনার ভিউ, সরি, ভিউ অপশনে প্রবলেমস নামের একটা অপশন আছে, দেখেন এই যে, বুঝছেন? তো এই যে প্রবলেমস, এই প্রবলেমস থেকে এটা পাবেন আর কি, সমস্যা নেই। আচ্ছা, তো যাই হোক, এটা আমরা দেখতেছি, সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে এই যে ফাংশন নেম আপনি এভাবে লিখতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আমাদের error চলে গেছে, কিভাবে হ্যান্ডেলিং করবো আমরা, সমস্যা নেই। তো নর্মালি জাভাস্ক্রিপ্টে আমরা অনেকভাবেই আসলে কি করতে পারি, এই যে প্রবলেমগুলো আমরা বা ফাংশন লিখতে পারি। তো আমরা যে ফাংশনটা দেখলাম, এটা এভাবে আসলে ফাংশন আমরা বানাবো না। এটা জাস্ট আমি আপনার দেখালাম যে কিভাবে কিভাবে আমরা ফাংশন তৈরি করবো আর কি। তো ফাংশন নেওয়ার সময় অলওয়েজ আমরা যেটা করব, একটা ভেরিয়েবলের ভিতরেই নিবেন। ধরেন এখানে আপনি নিয়ে নেন মাই ফাংশন, একটা ভেরিয়েবল লিখে নিলাম, এবং এই ভেরিয়েবলের ভিতরে গিয়ে আপনি আপনার ফাংশনটাকে বানাবেন আর কি। ওকে, সো ফাংশন আন্ডারস্কোর ওয়ান দিয়ে দেন, ওয়ান দিয়ে দেন হচ্ছে আমরা এখানে আমাদের ফাংশনটাকে লিখে ফেলি। তো এখানে ধরেন আমরা কিছু দিই, লাইক লেট এ ইকুয়াল 10। আচ্ছা, এটা পরে লিখি। আর একটা ইরর দেখাচ্ছে। হ্যাঁ, একটা ইরো দেখাচ্ছে, ইরো দেখালে এখানে এই যে কোনটা দেখাবে আর কি। সেমিকোলন নামে মনে হয়। হ্যাঁ, সেমিকোলন হতে পারে। সেমিকোলন না, মেবি সেমিকোলন না, এটা অন্য কোনো একটা ফার্স্ট ফার্স্ট ঝামেলা ব্র্যাকেটের দেখাচ্ছে। শেষে সেমিকোলন হতে পারে। হুম হুম হুম। আচ্ছা, ফাংশন নেম একটা নিলাম, ধরেন একটা ফাংশন আমরা বানাই নেম, একটু অন্যভাবে ট্রাই করে দেখে আসি তো আমরা। ফাংশন নেম, অ্যারো ফাংশন একটু দেখে আসি। এভাবে ফাংশন বানানো যায়, মানে ফাংশন আসলে অনেকভাবে বানানো যায়, বুঝছেন? তো এখানে আমরা ধরেন এভাবে একটা ফাংশন নিয়ে দেখি। ফার্স্ট একটা ভেরিয়েবলের ভিতর আমরা নিলাম আর কি, হ্যাঁ, জাস্ট এভাবে নিলাম, কনস্ট ফাংশন নেম। মানে এটা জাস্ট হচ্ছে একটা ভেরিয়েবলের মতো, মানে এটা হচ্ছে লেটেস্ট, মানে ES6 এভাবে লিখতে হয় আর কি। তো এটা হচ্ছে একটা ফাংশন বানানোর একটা সিস্টেম। ধরেন এখানে আপনি প্যারামিটার ট্যারামিটার অনেক কিছু ইউজ করতে হয়, তো প্যারামিটারটা আমরা একটু পরে যাই, প্যারামিটারটা কিভাবে কাজ করে, কিভাবে মানে বিষয়গুলো আমরা পরে দেখবো, সমস্যা নেই। তো এখন দেখি একটু কনসোল লগ করে আসি। ওয়েট, তো কনসোল লগে আমরা কি দেখবো? ধরেন এখান থেকে আমরা কনসোল লগে কিছু একটা প্রিন্ট করি, লাইক আমার নামটাই প্রিন্ট করি। ওকে, তো এটা কি হলো বলেন তো? এটা কি? এটা হচ্ছে একটা ফাংশন, কি বলেন? ফাংশন ডিক্লেয়ার হয়েছে। ডিক্লারেশন। এখন আমরা কি করব ফাংশনটাকে, যদি কল না আচ্ছা, করি তাহলে তো, হ্যাঁ, কনসোল ডট লগের মূল কাজ কি? এই আউটপুট দেখা। আউটপুট, হ্যাঁ, কনসোল লগের কাজ হচ্ছে কনসোলে কিছু একটা দেখবেন। এই যে আমাদের এটা কনসোল না, এটা তো কনসোল, এই কনসোলে কিছু একটা দেখবেন আর কি, এটি, ঠিক আছে? আচ্ছা, তো আমি দেখেন, আমি হচ্ছে এখানে কি করলাম, একটা ফাংশন বানাইলাম নাকি, একটা ফাংশন বানাইছি, কিছু শো করে কনসোলে, যদিও কনসোলে কিন্তু কিছু প্রিন্ট করছি নাকি, জি। বলে দিছি না যে কনসোল লগে হচ্ছে আমার নাম শো করো, বাট এটা তো সে কি শো করাচ্ছে? এটা তো ফাংশনের ভিতরে। হ্যাঁ, সে তো ফাংশনের ভিতরে, যার জন্য সে কিন্তু আসলে কাজ করবে না, বুঝছেন? সে কিন্তু আসলে কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ আমি তো তাকে বলি নাই যে তুমি হচ্ছে ডিক্লার করো, বা কল তো করি নাই, কল করছি ফাংশনের নামটা ধরে আমাকে কল করতে হবে, সরি, ওকে, ফাংশন নেম সেম ভাবে জাস্ট আমি এখানে যখন কল করে দিব, দেখেন এই যে ফাংশন নেমটাকে কল করে দিলাম, তো কল করার সাথে সাথে সে কিন্তু এখানে প্রিন্ট করে দিচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? ক্লিয়ার সবাই? হুম, বুঝছেন?
বুঝেন নাই? জি। এখন আমরা ধরেন একটু ডাইনামিক্যালি ভাবে একটু চিন্তা করে দেখে আসি, আমরা তো বেসিক বুঝলাম এই জিনিসটা। এখন এই যে ফাংশন নেম আপনি যেটা বললেন, যে এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে আসলে কি করতে হয়? বাইর থেকে আমি অনেক সময় অনেক কিছু পাঠাইতে পারি, অবশ্যই পাঠাবো। যেহেতু এটা একটা ফাংশন, অবশ্যই বাইরে থেকে অনেক কিছু পাঠানোর জন্য আমি একটা ফাংশন বানাইছি নাকি, তাই না? তা আমি ধরেন এখানে আমার নামটা দিয়ে দিলাম মিনহাজ, ঠিক আছে? আমি যখন কল করতেছি আমার নামটা এখানে দিয়ে দিলাম, যে আমার নামটা হচ্ছে ফাংশনে তুমি প্রিন্ট করো, বাট সে কিন্তু প্রিন্ট করবে না এখানে। কেন করবে না? তা সে কিন্তু এখানে রিসিভ করতে পারতেছে না। ওকে, তো এখানে যদি আমি আমার নেম বা যে কোনো কিছু, এখানে আপনার নাম বা যেটাই হোক আপনি যদি লিখে দেন, এই যে আপনি ফাংশনের ভিতরে যে জিনিসটা পাস করছেন, এই জিনিসটা সে এখন রিসিভ করতে পারবে, এটা সে রিসিভ করবে। এই জিনিসটাকে বলে প্যারামিটার। কি বলা হয়? প্যারামিটার বলা হয়ে থাকে। তো আমি কি করলাম দেখেন, ফাংশনের মধ্যে আমার নামটাকে দিয়ে দিছি। সে কি করবে? ফাংশনের ভিতরে এই নামটাকে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পরে আমি যেটা করবো, সিম্পল এই কনসোল লগের ভিতরে আমার নেমটাকে প্রিন্ট করে ফেলবো। বুঝছেন? এখন দেখবেন সে এখানে কিন্তু আমার নাম প্রিন্ট করতেছে। এই কনসেপ্টটা বুঝছেন কিনা? না বোঝাটা স্বাভাবিক, বলেন, না বুঝলে বললেন। ফাংশন যখন আমি কল করব তখন আমি একটা ভ্যালু পাস করব। ওকে, ইভেন এখানে মজার বিষয়টা দেখেন, আমি যে ফাংশনটা বানাইলাম, আমি ফাংশন নেম কিন্তু আরো অনেকবার পাস করতে পারি, কল করতে পারি, পারি না? ধরুন এখানে আমি আপনার নাম পাস করবো, আপনার নাম বলেন তো, নাম বলেন, একজন নাম বলেন। শামসুদ্দিন। শামসুদ্দিন পাস করলাম। মজার বিষয়টা দেখেন, এই যে শামসুদ্দিন আসে। হুম, মানে ফাংশন কিন্তু টোটালি ডাইনামিক একটা জিনিস। এইভাবে আমি যতবার ফাংশনটাকে কল করব, জাস্ট আমি এখানে কি করতেছি, আপনার আরেকজনের নাম বলেন, নাম বলেন, কুইক বলেন। আপনার নাম নাই নাকি? ফারজানা। ফারজানা, এই যে আসে। তো বিষয়টা হচ্ছে আমি ফাংশনের ভিতরে এইভাবে আর অনেক অনেক ভ্যালু কিন্তু পাস করতে পারি, পারি না? ধরেন আমি এখানে বাকিগুলো কেটে দিলাম। কারণ ফারজানা আপনার এইজ ধরেন এখানে আমি দিয়ে দিলাম 20, দিলাম 20 নামে আমি আরেকটা ভ্যালু পাস করতে যাচ্ছি। এখানে যদি এখন ফারজানা আবার 20 আসতেছে না, কেন আসতেছে না বলেন তো? আপনি ফাংশনের মধ্যে এজটা যোগ করে দেন না। এইটা তো আমরা হচ্ছে পাস করি নাই। আমি এখানে ধরেন এইজটাও দিয়ে দিলাম, এজটাকেও দিয়ে দিলাম। এখন যদি আমি এই জায়গায় গিয়ে আমার ধরেন একটু ডাইনামিক করে, যেহেতু দুইটা ভ্যালু আছে, ধরেন এখানে আমি এই যে এইটা ইউজ করলাম, ইউজ করে ধরেন আমি বা কনকেটেশন করি, কনকেটেনেশন করে ফেলি, যে মাই নেম ইজ কি, দেন হচ্ছে এখানে বাইরে গিয়ে অবশ্যই লিখতে হবে কোটেশনের নেম। তো কনকেটেশন করার জন্য এটাকে প্লাস দিয়ে নেম লিখবেন আর কি, এটা কনক্যাটেনেশন বলা হয়। ওকে, দেন এখানে আবারও হচ্ছে আমরা ধরেন প্লাস আবারও দিতে হবে, দেন মাই নেম ইজ, আর দেন হচ্ছে কি আসবে, মাই এইজ, আর দেন আবার কি করব, প্লাস দিয়ে এইজ দিয়ে দিব। বুঝছেন ব্যাপারটা? কি করলাম? এমন ঘটনা কি ঘটবে? ওকে, রিসিভ করতে পারেনি নেম, নেমটাকে, ওকে, নেম এবং এইজটাকেও আমরা ধরেন দিলাম। ওকে, মাই নেম ইজ ফারজানা, এইজ আর 20। ও আসছে তো, আসছে না? বাট স্পেস নাই, তাই না? মাই নেম ইজ এইজ আর স্পেস নাই, এই জন্য বোঝা যাচ্ছে না। এই যে রিলোড করেন। আচ্ছা, এটা বুঝছি, মানে ইয়ে করতে হবে আর কি, এখানে আরেকটা নিয়ে স্পেস দিতে হবে। যাই হোক, আসছে কিন্তু, আসছে না? বুঝছেন জিনিসটা? স্যার প্লাসের মধ্যে মনে হয় ইয়া দিতে হবে, কোটেশন দিয়ে স্পেস দিতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা দিতে হবে, স্পেস দেওয়া যাবে, সমস্যা নেই, বাট স্পেস নিয়ে টেনশন নাই। এখানে ধরেন আমি স্পেস দেওয়ার জন্য আরেকটা নিতে হবে আর কি, এইটাই বলতেছে, এটা করতে হবে। ঠিক আছে, প্লাস দিয়ে দিয়ে আমি এই যে স্পেস নিতে পারবো, সমস্যা নেই। বুঝছেন?
ওইটা বিষয় না, বাট ফাংশন কাজ করতে ঠিক না, দেখেন কাজ করে জি। আচ্ছা এখন। স্যার, ফাংশনটা এই ডকুমেন্টে শো করা যাবে না? এইচটিএমএল। হ্যাঁ সবই করতে পারেন, বাট আগে কনসেপ্টটা বুঝেন। এখানে ধরেন আপনার নাম কি, গিয়াসউদ্দিন শামসুদ্দিন। গাজী শামসুদ্দিন। ও আচ্ছা, গাজী শামসুদ্দিন। তো ধরেন আপনার বয়স দিলাম 30, ঠিক আছে, কাজ করবে দেখেন। এই যে কাজ করে, মাই নেম ইজ গিয়াসউদ্দিন, মাই এইজ আর 30, কাজ করে। তো আপনি ফাংশন বানাইছেন এক জায়গায়, বাট কল করতেছেন যখন যেভাবে আপনার মন চাই, তো এইভাবে আমরা বড় বড় ফাংশন বানাবো, ঠিক আছে। এবং সেই ফাংশনগুলোকে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা আমাদের এইচটিএমএল এর ভিতরে ইউজ করবো আর কি, কোনো সমস্যা নেই। এতটুকু ক্লিয়ার? কারো কোনো বুঝতে অসুবিধা আছে? ফাংশন, এবং এই যে ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন কলিং। হুম, ধরতে কি কারো অসুবিধা হচ্ছে জাভাস্ক্রিপ্ট? না, পরবর্তীতে আরো করতে করতে আরো ক্লিয়ার হবে। এগুলো প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। লাস্ট দুইটা ক্লাসে যা দেখানো হয়েছে, প্র্যাকটিস না করলে নেক্সট ক্লাসে আপনি ভুলে যাবেন, মানে নেক্সট ক্লাসে করতেই পারবেন না। আর লাস্ট নেক্সট ক্লাসে ক্লাসে আমি আরো অনেক কিছু দেখাবো, হ্যাঁ অ্যাডভান্সের দিকে যাব। এও তো বেসিক। লাস্ট ক্লাসে ভিডিওটা দেওয়া হয় না ভাইয়া, আচ্ছা, ভিডিওটা আমি একবারে দিয়ে দিব এটা, হ্যাঁ। আর রং ভিডিও দিয়ে দিতেন, হ্যাঁ, ভুল একটা ভিডিও দিয়ে দিতেন। ফুল ভিডিও, হ্যাঁ। জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা প্লে লিস্ট করলে হয় না? প্লে লিস্টই করবো, হ্যাঁ আলাদাভাবে প্লে লিস্ট করবো ডমের উপরে। এটা তো আমরা শিখতেছি আসলে জাভাস্ক্রিপ্টের ডম, বুঝছেন। আপনারা চাইলে ওই যে জাভাস্ক্রিপ্টের যেগুলো লজিক্যাল বিভিন্ন কাজকর্ম, হ্যাঁ লজিক্যালের জন্য আমার মনে হয় চ্যানেলে ভিডিও মনে হয় একটা দেয়া আছে সে বিষয়ে। ঠিক আছে, আজকে তাহলে আর না দেখাই, কারণ অনেক কিছু দেখাইছি মনে হয়। আপনি একটু প্র্যাকটিস করতে হবে। আমরা নেক্সট ক্লাসে ইভেন্ট লিসনারটা দেখবো আর কি, হ্যাঁ, যে ব্রাউজারে কিভাবে কাজ করে ইভেন্ট লিসনার। যেমন হচ্ছে এই যে ফেসবুকে গেলে আমরা যখন এই যে লাইক টাইক দিচ্ছি, ইন্টারেক্ট করতেছি, ক্লিক ক্লিক করলে কিছু একটা হচ্ছে, এরকম কিছু দেখবো আর কি নেক্সট ক্লাসে। আচ্ছা স্যার, আজকে যেগুলো দেখেছেন এগুলো কি ডম? ডম বলতে আসলে ডম, হ্যাঁ এগুলোই ডম, এগুলাই ডম, এগুলাই। হুম, এগুলাই ডমেরই পার্ট। আচ্ছা স্যার, প্রোগ্রামিং এর পার্টের মধ্যে কি কি থাকে? প্রোগ্রামিং এর মধ্যে এই যে যা শিখতেছেন এইগুলাই। প্রোগ্রামিং এর ভিতরে কি থাকে, ভেরিয়েবল কনসেপ্ট থাকে। প্রোগ্রামিং এর ভিতরে আপনার হচ্ছে ফাংশনের কনসেপ্ট থাকে, অ্যারের কনসেপ্ট থাকে, অবজেক্টের কনসেপ্ট থাকে। দেন হচ্ছে আপনার এইগুলাই আর কি, এর বাইরে কিচ্ছু না। হুম, ইরর ইরর হ্যান্ডেলিং, দেন হচ্ছে আপনার ধরেন বিভিন্ন সাইট থেকে এপিআই কলিং বা এপিআই ইন্টিগ্রেশন, এগুলোই প্রোগ্রামিং এর পার্ট। ঠিক আছে, আচ্ছা সো রাখি, আজকে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবারও, ওকে। মঙ্গলবারে। আহ ওয়ালাইকুম আসসালাম।